সাথে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। ফাইন, যাক, দ্বিতীয়বারের জন্য ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সবাই চলে আসছি তো, ভেরি গুড। তো সবাই চলে আসলে আমরা আবার ক্লাসটা শুরু করতে পারি। এবং আমরা একটা চমৎকার একটা মোমেন্টে ছিলাম, এরকম একটা সময় গান চলে গেছে, একদিক দিয়ে ভালো হয়েছে ওই সময় ওই সময় এসার অর্থও হয়েছিল। সো ইদার ওয়ে ভালো হয়েছে, তাই না? ঠান্ডা মাথায় নামাজটা পড়া গেছে। যাক, এবার তো সবার আগে চলে আসছে টম জাইন। সো টম জাইন, ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক। একটা মজা মাস্তি, একটা আলোচনা, ওয়ার্ল্ড কাপ টোয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা কুয়েটা পইরাটা ফাড়াই ফেলবো, এরকম একটা সময় ডিস্টার্ব, তাই না? আচ্ছা, সো দ্যাটস ইট। সো আমরা এখন আসলে দ্রুততম সময়ে আমাদের পড়ালেখার মধ্যে চলে যাব, দ্যাট ইজ দ্য থিং। ফাইন, সো এখন তোমরা সবাই চলে আসলে আমি হ্যাপি, আমি সেক্ষেত্রে ক্লাসটি শুরু করতে পারি। সো এখন যে অবস্থায় আছে তার কোথায় আপনি, এই যে আমি চলে আসি। ওকে, ফাইন। আর্জেন্টিনার ভক্তরা সবাই আবার চলে আসছে, তাই না? আর্জেন্টিনার ভক্তরা আমরা সবাই মারছে, আর্জেন্টিনার ভক্তরা চলে আসছে। এখন আমি একটু খালি বলছি ভাই, আমি মাপ চাই এটা। আমি খালি একবার বলছি যে ম্যাচ রিগড, ওই যে ফিফা ম্যাচ দুর্নীতি করছে, এটা আমি একবার বলছি, সঙ্গে সঙ্গে আমার ডিভাইস টিভাইস সব বন্ধ হয়ে গেছে। যাই হোক, মানে অন্যরকম, এটা মাফিয়া মেসি। হ্যাঁ, মেসি ফোন দিয়ে বলে দিছে খালি, চাই আমার নামে কেউ বদনাম করলে হচ্ছে গিয়ে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এই মেসির নামে কিছু বললে দেখি সব ওই কি বলে রাগ হয়ে যেতেছে, রিয়াক্ট উঠতেছে, অ্যাংরি রিয়াক্ট, তাই না? ডাই হার্ড ফ্যান অফ লিওনেল মেসি। এখন আমি 3টা পয়েন্ট আসলে বলতে চাইছিলাম, সেই 3টা পয়েন্ট বলেই আমাদের ক্লাসটি শুরু করে দিব। নাম্বার 1, 3টা পয়েন্টে গতকালকে বিতর্কের আলোচনা উঠছিল। 3টা পয়েন্টে, 3টা পয়েন্টে। নাম্বার 1, মেসি যে প্রথম পেনাল্টিটা মিস করে, ওইটা কি আসলে পেনাল্টি ছিল? ওরা কি আসলে পেনাল্টি ছিল? ওরা ক্লিয়ার পেনাল্টি ছিল, খালি চোখে দেখলেই বোঝা যাইতেছিল, খালি চোখে দেখলেই বোঝা যাইতেছিল ওটা একটা পেনাল্টি ছিল প্রথমটা। কিন্তু এটা মিস করছে আর্জেন্টিনা, তো এটা কোনো বিতর্কে কিছু ছিলই না। 2 নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা খুবই স্পষ্ট ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। মিশরের দ্বিতীয় গোলটা কেন ক্যান্সেল করা হয়েছে, মানে প্রথম যে দ্বিতীয় গোলটা দেয় ওইটা ক্যান্সেল করা হয়েছে যেটা। সো এটা ফিফার রুল আসলে খুবই সিম্পল। ফিফার রুল হচ্ছে এরকম, তুমি যে কোনো অ্যাটাক জেনারেট করার সময় যদি ফাউল করে, ডিফেন্ডারকে ফাউল করে বল নিয়ে তারপরে ডিরেক্ট যায় গোল দাও, সেই ক্ষেত্রে অন্য টিমের কাছে আর বল যায় নাই, সেই ক্ষেত্রে ওইটা ফাউলই হবে, ভিআর মেথডে এটাই হবে। সো কথা হচ্ছে যে ওইখানে লিসেন্ড্রো মার্টিনেসকে যে ফাউলটা করছে ওটা বারবার দেখাইছে, তার পায়ে বল, 2জন প্লেয়ার ট্যাকেল করতে আসছে, একজন ফেলাই দিছে, বল নিয়ে দৌড় দিছে। যদি এমন হইতো, ওই সময় কিন্তু রেফারি গেমটারে কন্টিনিউ করতে দিছে, তো কন্টিনিউ করতেছে, ঠিক আছে। বাট যদি এমন হইতো মিশর বলটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আর্জেন্টিনার কোনো প্লেয়ার বলটা আবার পাইছে, সাইড চেঞ্জ হয়েছে, এরপরে আবার মিশর পায়ে যায় গোল দিছে, তাইলে এই এই ফাউল আর গণ্য হইতো না। কিন্তু ওরা ডিরেক্টলি বলটা নিয়ে যায় স্কোর করতে পারছে, ওই সুযোগে ভিআর টেকনোলজিতে আর্জেন্টিনা বাইচা গেছে, এটা আর্জেন্টিনার সৌভাগ্য বলবো আমি, বাইচা গেছে। তো গেল এটা 2 নাম্বার বিতর্কটাও, ঠিক আছে। 3 নাম্বারে আইসে আসলে গ্যারাগলটা লাগছে। আর্জেন্টিনা যখন উইনিং গোলটা দিছে, যা আর্জেন্টিনার সঙ্গে হইছে, যে মেসি ওই যে কি বলে যে গোলটা দিছে মিশর, ওই গোলটা যে কারণে ক্যান্সেল হইছে, সেরকমই একটা কারণ আইসা পড়ছে আবার আর্জেন্টিনার উপরে 3 নাম্বার গোলে, যে সালা ওখানে পড়ে গেছে, বল নিয়ে আর্জেন্টিনা এসে আর্জেন্টিনা গোল দিয়ে দিছে। এখন তো ওইখানে এই কোশ্চেনটাই আসবে, তাহলে মিশরের ক্ষেত্রে কেন এই জিনিসটা হইল না? তার 2টা কারণ আমি আসলে বলে দিই। হ্যাঁ, হইলে হইতে পারতো, এটা হু নোজ, এটা 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 আমি একদম ডিরেক্টলি বলবো না, 60-40 বলা যেতে পারে, হইলে হইতে পারতো। বাট দ্য থিং ইজ, প্রথম রিজন হচ্ছে গিয়ে মোহাম্মদ সাল্লাহ যে পড়ে গেছে, ও কিন্তু ওই সময় কোনো ধরনের আবেদন করে নাই। লিসানো মার্টিনেস পড়ে যাওয়ার পরে কিন্তু ওখানে আবেদন শুরু করছিল, সালা আবেদন করে না, এটা গেছে একটা, তারা আবার হচ্ছে ডিবক্সের মধ্যে ফেলছে, এইটা না বেনিফিটটা আর্জেন্টিনা পাইছে। তোমরা সবাই খেয়াল করলে দেখছো যে বলটা প্রথমেই ওর পা থেকে নিয়ে গেছে, সালার পা থেকে বলটা আগে সরায় ফেলছে, এরপরে তার রেয়ার ফুডে, যেটা টায়ার্ড লেগ বলে, পেছনের পা, যেই পা সামনের পা যেটা দিয়ে বল নিছে, সেই পা সামনে ছিল, রেয়ার ফুড দ্বারা যখন ফাউল হবে, যদি ডিবক্সের মাঝে ফাউল হয়, যদি ডিবক্সের মাঝে ফাউল হয় এবং রেয়ার ফুড দ্বারা ফাউল হয়, সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওকে, ওকে, সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে রেয়ার ফুড দ্বারা যদি আসলে ফাউলটা হয়, রেয়ার ফুড দ্বারা যদি আসলে ফাউলটা হয় এবং হচ্ছে গিয়া আর যদি হচ্ছে গিয়া ওই মুহূর্তে পেনাল্টি বক্সে থাকে, তাহলে সেটা সফট ফাউল, ওইটার জন্য আসলে কখনোই আসলে এইটা ফাউল দেওয়া টাফ। তারপরেও
ঘটনা যেটা ঘটছে, আর্জেন্টিনা আবার গোল দিয়ে দিছে ওই বলে, তাহলে ঘটনা পুরো 180 ডিগ্রি রোটেট হয়ে যায়। আর্জেন্টিনার গোল ক্যান্সেল করে মিশরকে পেনাল্টি দিয়ে দিতে হয়। তো এইরকম একটা সেন্সিটিভ জায়গায় যখন চলে গেছে, তখন একজন রেফারির পক্ষে আসলে খুব টাফ সিচুয়েশনে সে দাঁড়ায় গেছে। এরকম একটা সিচুয়েশনে কোনো রেফারি দাঁড়াইতে চাবে না। তো দ্য থিং ইজ, ওইখানে যেটা হয়েছিল, বলটা আগে কালেক্ট করতে পারছিল আর্জেন্টিনার ডিফেন্ডার, এই জন্য হয়তোবা রেফারি যে কলটা দিছে বেনিফিট দিছে আর্জেন্টিনার, এইটা সত্য কথা। তো যাই হোক, দিছে, সেটারে কোনো না কোনো মাত্রায় আসলে বিবেচনা করা যাচ্ছে। বাট যদি এইটা না হইতো, বলে টাচ লাগতো না, আর হচ্ছে বলটা আগেই হচ্ছে গিয়ে সরাই নিত না, তাইলে ডেফিনেটলি ওটা ফাউল দিত। স্যার কাঠগুলা কেন দিছে? কাঠগুলা হুদাই দিছে। কাঠগুলা এটার জন্যই দিছে, এটা করে এই রেফারিদের এর থেকে জঘন্য কাজ আমি এর আগে করতে দেখছি। মাইকেল বালাক ছিল জার্মানির একজন, মানে জার্মানির কান্ডারি ছিল। লিওনেল মেসি এই মুহূর্তে যেটা আর্জেন্টিনার, মাইকেল বালাক এক সময় জার্মানির কান্ডারি ছিল। আমি যে স্টোরিটা বলতেছি সেটা বলতেছি 2002 সালের ফাইনালের, 2002 সালের ফাইনালে জার্মানি এবং ব্রাজিল খেলছিল। ব্রাজিল সেই খেলাটা জিতছিল। 2002-এই লাস্ট ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। ওই খেলাটা আমি দেখছি, বিকালবেলা খেলা হতো। যাই করে, এবার মাইকেল বালাক সেমিফাইনালে ইয়েলো কার্ড খাওয়া ছিল, এই জন্য সে ফাইনাল খেলতে পারে নাই, মিস করছে। ব্যাক টু ব্যাক দুইটা ইয়েলো কার্ড ছিল, মিস করছে। তো মাইকেল বালাক যখন জার্মানির সঙ্গে ব্রাজিলের খেলা হচ্ছে, তখন ডাগ আউটে বৈশা, সাইড বেঞ্চে বৈশা, স্টিল রিমেম্বার কোনো একটা প্রতিবাদ জানাইছিল রেফারির এগেনস্টে। সো আই রিমেম্বার যে রেফারি বেঞ্চে বসা একজন প্লেয়ারকে রেড কার্ড দিয়ে বলছিল যে তুমি নিচে চলে যাও, ডাগ আউট থেকেও নিচে ভিতরে চলে যাওয়া যায় আর কি, আন্ডারগ্রাউন্ডে। সো ওইটাও তো ইনজাস্টিস ছিল। সেই ধরনের ঘটনা ঘটে। এই যে কাট দেওয়ার যে ব্যাপারটা, এই ধরনের ঘটনা ঘটে। সাইড বেঞ্চে কাট দিয়ে দেয়, অনেক সময় কোচকেও কাট দিয়ে দেয়। তো এগুলো রেফারির পার্সোনাল জায়গা। তবে আমার কাছে মনে হয়েছে মিশরের সঙ্গে আরও একটু বেটার হইতে পারতো, এরকম না হলেও পারতো। আর্জেন্টিনা অত ভালো কিছু খেলে নাই, লাস্টের 13 মিনিটে গোল দিছে, এইটা ঠিক আছে। এই খেলা দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি বা আমি খুব মজা পাইছি এটা বলবো না, তবে আর্জেন্টিনা জিতছে, দ্যাটস ইট। ওই একটা কথা আছে ভাই, সুন্দর খেলে ম্যাচ হারছি কিচ্ছু যায় আসে না, খুব বাজে খেলা ম্যাচ জিতছে তাহলে জিতছে। ফুটবল ওয়ার্ল্ড কাপ এটাই, এর থেকে বড় বড় ইনজাস্টিস দেখছি। সো আর্জেন্টিনা যদি ইনজাস্টিস করে সামনে যায়, তাহলে সেক্ষেত্রে আর্জেন্টিনা সঙ্গেও ইনজাস্টিস হবে, এটাই দুনিয়ার নিয়ম। ওকে, তো এখানে আর্জেন্টিনা যদি ইনজাস্টিস করে সামনে যায়, তাহলে দেখা যাবে সৃষ্টিকর্তার বিচারেই এরকম হবে, ফাইনালে যায় এমন একটা ইনজাস্টিস হবে যেটা হওয়া উচিত হবে না, এরকম হবে। আর যদি তারপরেও তারা জিতে যায়, তাহলে কি এটা হ্যাজ আদার প্ল্যান, আমরা বলতে পারি না আসলে কি জাস্টিস আর কি ইনজাস্টিস, কজ দিস ইজ অনলি সিম্পলি আ ফুটবল ম্যাচ। জাস্টিস ইনজাস্টিস এই দুনিয়া থেকে এক্সপেক্ট করে কোনো লাভ নাই। এটা আমি আর্জেন্টিনা ডাই হার্ট সাপোর্টার, যখন আর্জেন্টিনা 3 নাম্বার গোল দিছে, তখন আমার খুশি কে দেখে, ওই জায়গা থেকে আমি এই কথাগুলো বলতে পারতেছি ভাই, অন্ধ তো আমি না, তাই না? আচ্ছা, জানি না কতজন ব্রাজিলের সাপোর্টার আসলে এই কথার তাৎপর্য বুঝবে। তবে ব্রাজিলের যারা সাপোর্টার আছে তাদের জন্য আমার সমবেদনা আগেও ছিল, এখনও আছে। আমি এমপ্যাথেটিক ব্রাজিলের সমর্থকদের জন্য, মন খারাপ হয়ে যায় তোমাদের, আমি বুঝি। এখন কান্নাকাটি করো, আর কিছু করার নেই। ওকে, ওকে, ফাইন। আর্জেন্টিনা 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 তাই না? আর্জেন্টিনা, আমি তো চাইছিলাম ব্রাজিল উঠুক, বাট ব্রাজিল বাদ। তো যাই হোক, এবার এবার আসো, ব্রাজিল বাদ হয়ে গেছে। ব্রাজিল খুব জঘন্য খেলতে, তাই বাদ হয়েছে। আর্জেন্টিনাও খুবই জঘন্য খেলছে। এই যদি আর টিমের অবস্থা, তাহলে ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা না করাই ভালো। আর্জেন্টিনার মিডফিল্ডের অবস্থা খুবই খারাপ। আর্জেন্টিনার মিডফিল্ডের খেলা দেখে হতাশার সর্বোচ্চ সীমায় আমি আছি। মিডের এই অবস্থা হইলে এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়া যাবে না, মিডকে ইমপ্রুভ করতে হবে। স্কেলানি পরের ম্যাচে কী করে ওটা দেখার বিষয়, ঠিক আছে? ফাইন, এবার চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা যেটা পড়ছিলাম, তোমাদের মনে আছে যে আমরা লাস্ট ক্লাসে ভেক্টর বিভাজন দেখছিলাম। আমরা ভেক্টর বিভাজন দেখছিলাম এবং ভেক্টরের কিছু অ্যানালাইসিস দেখছিলাম, এবং আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করে কতগুলো ভেক্টরকে কিভাবে যোগ করা যায় সেটা দেখছি। এবং আমি বলছিলাম যে ওইভাবে করে আমরা ভেক্টরকে হচ্ছে লম্বাংশ উপপাদ্য ইউজ করে ভাগ করতে পারবো, ঠিক আছে? সো একটা অঙ্ক আমি তোমাদেরকে করতেও দিছিলাম, এবং তোমরা কতগুলো অঙ্ক হচ্ছে গিয়া করছো, ঠিক আছে? একটা অঙ্ক আমরা সলভও করছি, এবং কতগুলো অঙ্ক তোমাদেরকে আমি দিছিলাম, আমার মনে আছে যতটুকু। ফাইন, ততটুকু গেল। তো এরপরে আমরা লম্বাংশ উপপাদ্য সাইন কজের মাধ্যমে করছি। আরেকটা আছে ক্যালকুলেশনের জন্য আমরা জাস্ট লম্বালম্বি ভাগ করেও করে ফেলতে পারবো। তাহলে একাধিক ভেক্টরের যোগের নর্মালি যখন ক্যালকুলেশন করব কিভাবে করব সেটা একটু আমরা দেখতে পারি। একাধিক ভেক্টর যোগ,
একাধিক 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 ভেক্টরের সামেশন, একাধিক ভেক্টরের যোগফল, হ্যাঁ, একাধিক ভেক্টরের যোগফল, একাধিক ভেক্টরের যোগফল। তো দেখো আমরা ওই একই দিক বরাবর ঘুরায় করতে পারি, আবার আমরা আরেকটু শর্টকাটে করতে পারি, সেটা আমরা এখন দেখবো। ইভেন ইফ আমরা এটা ক্যালকুলেটরেও করতে পারি, হ্যাঁ। তো দেখো, তো লেটস সে আমাদের এখানে কতগুলো ভেক্টর দেওয়া থাকবে, যে এই ভেক্টরগুলোকে আমাদের যোগ করতে হবে। ধরে নিলাম 3টা ভেক্টর আমাদের কাছে রয়েছে, হ্যাঁ। একটা ভেক্টর হচ্ছে গিয়া এইটা, একটা ভেক্টর হচ্ছে গিয়া এইটা, একটা ভেক্টর হচ্ছে গিয়া এইটা। ওকে, ফাইন। সো এই হচ্ছে গিয়ে আমাদের ভেক্টরগুলা, এখন আমাদের এদেরকে যোগ করতে হবে। লেটস সে এইটা হচ্ছে গিয়া 25 নিউটন একটা ফোর্স, ওকে, এবং এখানে অ্যাঙ্গেল বলে দিচ্ছে 30 ডিগ্রি। আরেকটা হচ্ছে এটা, লেটস সে এটা 10 নিউটন, এবং এখানে অ্যাঙ্গেল বলে দিচ্ছে 45 ডিগ্রি, ওকে। আর এই যে একটা ভেক্টর আমরা দেখতেছি, লেটস সে এটা হচ্ছে গিয়া 5 নিউটন, এবং এইটার এখানে অ্যাঙ্গেল বলে দিচ্ছে এটা হচ্ছে গিয়া 30 ডিগ্রি। এখন 3টা ভেক্টরকে যোগ করতে হবে। তো আমরা প্রথম যে অ্যাপ্রোচটা দেখছিলাম, সেই অ্যাপ্রোচে এটা ছিল যে আমরা সব কিছু এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আমরা ভাগ করে নিছি। দ্বিতীয় অ্যাপ্রোচটা হচ্ছে গিয়া এই কাজ আমরা করব না। দ্রুত ক্যালকুলেশন বা থিঙ্কিং ভলিউম বাড়াইতে হলে অনেক সময় আমরা এভাবে কাজ করব, সেটা হলো যে আমরা একটা ভেক্টরকে দুইটা অংশে ভাগ করব। যে যে লম্বের মাঝে আছে তাকে সেই বরাবর 2টা অংশে ভাগ করব। দেখো আমরা কি করব। বেসিক্যালি প্রথমে এইটাকে আমরা নতুন একটা গ্রাফে বসাবো। দেখো এটাকে আমরা নতুন একটা গ্রাফে বসাবো, এবার মুখে মুখে আমরা ক্যালকুলেশন করতে পারবো। দেখো মুখে মুখেই ক্যালকুলেশন করতে পারবো। প্রথমে দেখো এই যে ভেক্টরটা আছে, এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে 2টা ভাগে ভাগ করা যায় লম্বালম্বি। একটা ভাগ পড়বে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আরেকটা ভাগ পড়বে হচ্ছে এক্স ওয়াই অক্ষ বরাবর। দেখো এইটাকে 2টা লম্ব উপাংশে ভাগ করছে, এদিকে একটা অংশ, এইদিকে একটা অংশ। তাহলে বলো তো এই বরাবর অংশ কত আসবে? এই বরাবর অংশটা আসবে, এই বরাবর অংশটা আসবে, এটা যেহেতু 30, তাহলে 25 cos 30 ডিগ্রি। এই বরাবর অংশ আসবে 25 cos 30 ডিগ্রি। তাহলে আমরা একটা কাজ করব, আমরা এই বরাবর অংশ বসায় ফেলবো, এই বরাবর অংশটা বসায় ফেলবো। এই বরাবর কতটুকু আসছে? দেখো এই যে 25 যে আছে, এই 25কে আমরা cos 30 দিয়ে গুণ করলে এই দিকের অংশ পেয়ে যাব। আমরা লিখতে পারবো 25 cos 30 ডিগ্রি। এটা গেল একটা। আরেকটা অংশ কোন দিকে আসে? উপরের দিকে। তাহলে আরেকটা অংশ আমরা উপরের দিকে এভাবে বসাই দিতে পারবো। এটাকে আমরা লিখতে পারবো 25 sin 30 ডিগ্রি, ইজন্ট ইট? এটা আমরা সবাই বুঝছি। দেখো একটা অংশ এদিকে cos, এদিকে sin, লম্বালম্বি ভাগ করছি, তার মানে 25কে আমরা নিয়ে ফেলছি, গেল এটা। তাহলে 25কে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলছি, তাহলে 25-এর খেলা শেষ। 25কে 2 ভাগে ভাগ করে আমরা বসাইছি। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কোনাকুনি বরাবর যে ভেক্টর আছে, আড়াআড়ি যেগুলো আছে, ওগুলাকে লম্বালম্বি ভাগ করে বসায় নেওয়া। তাহলে দেখো 25কে আমরা 2 ভাগে ভাগ করে ফেলছি, গেল এটা। এরপর এই 10, এই 10কে খেয়াল করো, এই 10কেও 2 ভাগে ভাগ করা যায়। 2টা ভাগ কোনটা কোন দিকে আসবে? 10কে ভাগ করলে দেখো এই দিকে আসবে একটা অংশ, আর একটা অংশ আসবে এই দিকে। লম্বালম্বি ভাগ করলে এদের এই যে কর্ণ বরাবর এটা আছে, ওকে, ফাইন। তাহলে এই দিক বরাবর আসবে cos 10 cos 45, আর এই দিকে আসবে 10 sin 45। দেখো এইদিকে cos, এইদিকে কোণ, দ্যাটস এইদিকে cos। তাহলে 10 cos 45 এদিকে, আর এদিকে আসবে 10 sin 45। দেখো এই 10-এর এদিকের অংশ 10 cos 45, এদিকের অংশ 10 sin 45। তাহলে এই 2টা টুকরো আমরা এখানে বসাই ফেলবো। তাহলে দেখতে পাচ্ছ যে এইখানে একটা অংশ আসবে, আর একটা অংশ আসবে এই দিক বরাবর। ওই 10কে ভাগ করলে, 10কে 2টা টুকরো করলে এরকম আসবে। তাহলে এইদিকে যে টুকরো আসবে এইদিকে, সেটা আসবে 10 cos 45। তাহলে এটা হচ্ছে 10 cos 45। আর উপরে যে অংশ আসবে সেটা আসবে 10 sin 45। এটার উপরের যে অংশ 10 sin 45, এটা আসবে 10 sin 45, 10 sin 45। তাহলে দেখো এই 10কে 2 ভাগে ভাগ করছে, এদিকে cos 45, এদিকে sin 45। তাহলে এটারও খেলা শেষ, বসাই দিছি ওখানে। এরপরে এই 5কে আমরা ভাগ করব 2টা ভাগে। তাহলে এইটাকে যদি আমরা 2টা টুকরো করি, এটাকে যদি আমরা 2টো টুকরো করি, তাহলে এটাও আমরা বুঝতে পারবো এরও 2টা অংশ আসবে। এর 2টা অংশ কোন দিকে আসবে? এটাকে 2 টুকরো করে নিলে এই দিক বরাবর একটা অংশ, এই দিক বরাবর একটা অংশ। দেখো তাইলে এটা কর্ণ বরাবর। তাহলে এই দিকের অংশ আসবে 5 cos 30, কারণ দেখো এইটার সঙ্গে কোণ, এদিকে 5 cos 30, এদিকে 5 sin 30। কোণ যার সঙ্গে তার সঙ্গে cos হয়, দ্যাট মিনস নিচের দিকে 5 cos 30, আর এদিকে হচ্ছে 5 sin 30। তাহলে 2টা টুকরো আমরা পেয়ে গেলাম। তাহলে এই দিকে আর 2টা টুকরো আসবে, দেখতে পাচ্ছি।
একটা টুকরো আসবে হচ্ছে গিয়া এই দিক বরাবর, আর একটা টুকরো আসবে হচ্ছে গিয়া এই দিক বরাবর। সবাইরে কিন্তু আমি অক্ষ বরাবর নিয়ে আসছি, সবাইরে ভাগ করে অক্ষ বরাবর নিয়ে আসছি। এইদিকে আসবে 5 cos 30 আর এইদিকে আসবে 5 sin 30। তাহলে প্রথম কাজ হচ্ছে গিয়ে, এটা আমি দেখানোর সময় মনে হচ্ছে অনেক কিছু আমি করতেছি, বুঝাইতেছি দেখে আমি সময় নিয়ে নিয়ে করতেছি, তাই না? এটা তোমরা যখন নিজে নিজে করবা দুবদাম বসায় ফেলতে পারবা। তাহলে দেখো যতগুলো ভেক্টর ছিল আমি প্রত্যেকটাকে হচ্ছে গিয়ে অ্যাক্সিসে নিয়ে আসছি, প্রত্যেকটাকে আমি এক্স ওয়াই এর মধ্যে নিয়ে আসছি। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এইবার দেখো, এইবার ব্যাপারটা আরো সোজা। উপরে যারা আছে তারা যোগ হবে। দেখো উপরে কয়জন আছে, উপরে দেখতে পাচ্ছ এরা দুইজন, তো এরা দুইজন উপরে আছে এবং এই দুজনের যোগফল থেকে নিচে যেটা আছে এটা বিয়োগ করে দিব। তাহলে দেখতেছো এই দুজনের যোগফল না এটার থেকে বড়, দেখতেছি 25 sin 30 প্লাস 10 sin 45, এদের যোগফল 5 cos 30 থেকে বড়। তাহলে বুঝতেছি এই দুজনের মধ্যে লব্ধিটা থাকবে বড়টার দিকে। তাহলে তার মানে এই দুইটা যোগফল থেকে এইটা বিয়োগ করে দিলে সেটাই হবে লব্ধি, যেটা কিনা উপরের দিকে থাকবে যেহেতু এই মানটা বেশি। আবার এই দুজনের মধ্যে খেয়াল করে দেখো 25 cos 35 আর এখানে হচ্ছে গিয়া 10 cos 45 এবং এইখানে হচ্ছে 5 sin 45, এই দুইটার মধ্যে এই মানটা বেশি আসবে। ক্যালকুলেশন করে দেখো এই মানটা বেশি আসবে, তাই না? এই মানটা বেশি আসবে। আমি একটু ক্যালকুলেশন চেক করে দেখতে পারি, কই কই কই, এই তো হ্যাঁ, যেই মানটা বেশি আসবে ওই দিকে আমরা লব্ধি রাখবো। দেখি 25 cos 30, এটার মান আসবে 21, হ্যাঁ এটা বেশি আসবে, এটা বেশি আসবে। তাহলে বুঝতেছো যে এইখানে এইটা হবে বেশি আর এই দুইটার যোগফলটা আছে এইদিকে, এই যোগফলটা এটা থেকে বিয়োগ করব, লব্ধি থাকবে ওইটার দিকে। তাইলে দেখো আমাদের ক্যালকুলেশন ছোট হয়ে আসলো, কিভাবে ছোট হয়ে আসলো? এইটা বুঝতেছি, এটা বুঝতে পারছি যে এই বরাবর লব্ধি থাকবে, এই বরাবর লব্ধি কেন থাকবে? কারণ এই ভ্যালুটা বেশি এই দুজনের যোগফলের থেকে, দুইটা রানির মতো, এদিকে আছে এতটুকু, এদিকে আছে এই দুটার যোগফল। তাহলে আমরা এদিকে লিখতে পারবো 25 cos 30 মাইনাস এই দুইটা যোগফল এখান থেকে, যেটা হচ্ছে 5 sin 30 প্লাস 10 cos 45, এই দুইটা যোগ করে এটা থেকে বিয়োগ, এবং এইটুকুই ভ্যালু কিন্তু এদিকে কাজ করবে, যেটাকে আমরা বলতে পারবো এফ এক্স, এক্স বরাবর অংশ। এবং এটা ক্যালকুলেশন আমরা করে নিতে পারি, এফ এক্স এর ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, তাহলে দেখি এই যে 25 cos 30 মাইনাস 5 sin 30 প্লাস 10 cos 45, ফাইন। এটা করলে এদিকের আনসার আসবে হচ্ছে 12.07 গেল এই দিক বরাবর ওইটা। আবার খেয়াল করো এইটুকুর যোগফল এটার থেকে বেশি করে দেখো, এদের যোগফল এটার থেকে বেশি, দ্যাটস ওয়াই লব্ধি উপর বরাবর থাকবে, লব্ধি থাকবে উপরের দিক বরাবর, এই দিক বরাবর লব্ধি থাকবে এটার। এটাকে আমরা বলতে পারবো এফ ওয়াই। তাহলে এফ ওয়াই এর ভ্যালু কত হবে? এইটা থেকে আমরা এটা বিয়োগ করে দিব, যেটা হচ্ছে 25 sin 30 প্লাস 10 sin 45, এই যোগফল থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে নিচের অংশটা, যেটা হচ্ছে গিয়ে 5 cos 30, এই যে বিয়োগ করে দিছি, ওকে ফাইন, এই যে বিয়োগ করে দিছি। তাহলে এইখানে যদি বিয়োগ করি তাহলে এখানে আসবে 25 sin 30 প্লাস 10 sin 45 cos 30, ওকে। সো এই ভ্যালুটা আসবে হচ্ছে গিয়া 15.24 নিউটন, ওকে। তাহলে দেখো দুইটা অংশ আমরা পেয়ে গেছি। এখন এইটা বড় দেখে এইটা থেকে এটা বিয়োগ হয়ে লব্ধি থাকছে এদিকে, এটা বড় দেখে এই দুইটা যোগফল এটা থেকে বিয়োগ হয়ে লব্ধি থাকছে এইদিকে। এখন দুইটা লব্ধি আছে, আমরা কাকে কাকে পেয়ে গেছি? আমরা এফ এক্স এবং এফ ওয়াই পেয়ে গেছি। তো চূড়ান্ত ভ্যালুটা কোন দিকে হবে? চূড়ান্ত ভ্যালুটা হবে এদের এই যে, এদের লব্ধিটা এই বরাবর কাজ করবে, এদের কর্ণ বরাবর, যেটাকে আমরা এফ বলতে পারি, এবং কোনটাকে আমি থিটা ধরলাম, এফ এবং থিটা বের করবো। দেখো 90 ডিগ্রি কোণে আছে এফ এক্স এবং এফ ওয়াই, তাহলে আমরা একবারে লিখতে পারবো এফ ইকলস টু 90 ডিগ্রিতে থাকলে রুট ওভার এফ এক্স হোল স্কোয়ার প্লাস এফ ওয়াই হোল স্কোয়ার। দেখো দুটার ভ্যালু আমাদের জানা আছে, এফ এক্স এর ভ্যালু হচ্ছে গিয়া 12.07 এবং এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়া কত? 15.24। তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে 12.07 হোল স্কোয়ার প্লাস 15.24 হোল স্কোয়ার, এটা করলে আমাদের আনসার চলে আসবে লব্ধি, যেটা হচ্ছে 19.44 নিউটন। এই যে এটা,
এবং থিটার ভ্যালু কত এটাও বের করতে পারবো। থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোণ 90-তে থাকলে সে থাকবে নিচে, কোণটা আমি নিচে হচ্ছে এফ এক্স এর সঙ্গে, নিচে থাকবে এফ এক্স, উপরে থাকবে এফ ওয়াই। এফ এক্স এবং এফ ওয়াই এর ভ্যালু আমরা জানি, এই দুটা বসাই দিব। তাইলে ট্যান ইনভার্স 15.24 ডিভাইডেড বাই 12.07। আচ্ছা ফাইন, এটা ক্যালকুলেশন করলে আসবে 51.62 ডিগ্রি, এক্স অক্ষের সঙ্গে এত ডিগ্রি কোণে এবং লব্ধি এত। এখন এটার জন্য না আমি সাইন কজ নিয়ে আলাদা করে একবার এক্স অক্ষ বরাবর উপাংশ, একবার ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা করতে হয় নাই। কাজটা খুবই সহজ। আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে গিয়া সিম্পলি আমরা যতগুলা ভেক্টর থাকবে সবগুলাকে এক্স ওয়াই অক্ষ বরাবর ভাগ করে নিব, ভাগ করে দেখব যে কোন দিকের যোগফল বেশি, সেই দিক থেকেও অপোজিট দিকে যারা যারা আছে তাদেরকে বিয়োগ করে দিব। এভাবে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর চলে আসবে। এরপর আমরা লব্ধি প্রেডিক্ট করতে পারবো। এইটা কেন করছি তার সিগনিফিকেন্স বুঝতে হলে তোমাকে এইটা এখন জেনে রাখতে হবে। সামনে যখন আমরা আগাবো, যখন আমরা নিউটনিয়ান মেকানিক্স, ডিনামিক্স, আরও অনেক চ্যাপ্টার যা যা পড়বো, তখন অনেক সময় রিয়েলকে সিমুলেট করে বোঝার জন্য অ্যাকচুয়ালি ফোর্সটা ওই দিক কেন গেল বেটার বুঝবা। অনেক অঙ্ক আমরা এভাবে ভেঙে ভেঙে করবো, ঠিক আছে? ইভেন ইফ আয়ত একক ভেক্টর পড়ার পরে আমরা যখন ভেক্টর রিপ্রেজেন্টেশন বুঝে যাব, তখন আসলে এই কাজটা আরও স্মার্টলি করবো, তো তখন তোমরা সেটাও বুঝতে পারবে। সো হোয়াট এভার দ্য কেস, আমরা এটা বুঝে গেছি। এখন এই কাজ না একবারে ক্যালকুলেটারেই করা যায়, 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডে করা যায়, যে কোনো ক্যালকুলেটারে করা যায়, এই ক্যালকুলেটারেও করা যাবে। সো এইটা আমি এখন দেখাবো না। কেন দেখাবো না? এটা দেখালে তোমরা অলস হয়ে যাবা। দেখাবো না মানে এই ভেক্টরেই দেখাবো, মানে এখনই দেখাবো না, জাস্ট একটু পরে দেখাবো। সিমুলেটরটা অন করতে হবে, ওটা ইনস্টল করতে হবে, ক্লাসের মাঝে আমি এটা করব না। সো ওইটা যখন করব, করে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে এই কাজটা করতে পারি। ইজি থিং, বাট দ্যাটস নট ম্যান্ডেটরি। ওকে, হাতে এটা করা যায়, হাতে না করে প্রথমেই ক্যালকুলেটার দেখলে তোমরা আসলে এডিই করবা সবসময়, এরপরে দেখা যাবে হাতে প্র্যাকটিস নেই, পরীক্ষা হলে যায় ধরা খাবা। কিন্তু ভাইয়া যদি নেগেটিভ আসতো তাহলে কি মরুলাস আনবো? নেগেটিভ আসতো না রোদ্দুর, নেগেটিভ আসতো না। কজ দেখো আমি তো বিয়োগ করছি সজ্ঞানে, আমি তো জানি যে এইটা বেশি আর এটা কম, দ্যাটস ওয়াই বেশি থেকে কমটা বিয়োগ করছি। যদি এমন হইতো এইটা বেশি এইটা কম, তাহলে এইটা থেকে এই দুজনকে বিয়োগ করতাম, তাইলে ফলাফল থাকতো এই দিকে, তখন এই এফ ওয়াইটা থাকতো নিচের দিকে, তখন এফ এক্স এদিকে, এফ ওয়াই এদিকে, লব্ধি হইতো এইদিকে, তখন আমি এইটা বুঝতাম এই দিক বরাবর, তখন আমি বুঝতে পারতাম যে কেন এইদিকে আসছে লব্ধি। আবার যদি এইটা বড় হইতো এটা ছোট হইতো, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করতাম, তাহলে এফ ওয়াই এফ এক্সও এদিকে চলে আসতো, এফ ওয়াই এদিকে, এফ ওয়াই এদিকে, এফ এক্স এদিকে, তাহলে লব্ধিটা এদিকে আসতো। এইখানে তুমি সিমুলেট করতে পারবা বেটার কেন জিনিসটা ঘুরতেছে। টম জাইন এতক্ষণ পরে এসে বলছো আরেকবার, ইচ্ছা করে বাইরে দিয়ে কষ্ট করাও, তাই না? যে নিয়ে আসবে কষ্ট করাবো, সব বুঝানোর পরে বলবো আরেকবার। তো এই ক্লাস তো থেকে যাবে, আরেকবার তো দেখাই যাবে, তাই না? পোলাপান যে মজাগুলো নেয় না। যাই হোক, আরেকবার বলতেছি, এই ভেক্টরকে আমরা ভাগ করছি। দেখো আমি আরেকবার সম্পূর্ণটা সবার জন্য বলে দিচ্ছি। এটাকে এইদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, দুটো অংশ ওখানে বসাইছি। এটাকে দুই ভাগে ভাগ করছি, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, এটাকেও বসাইছি ওখানে। এটাকে দুই ভাগে ভাগ করছি, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, বসাইছি সবগুলোর এই জায়গায়। এরপরে দেখতেছি এক্স অক্ষ বরাবর এই মানটা এই পাশের মানের থেকে বড়, তাহলে এটা থেকে এই দুইজনের বিয়োগ করে দিছি, যেটা এখানে। আবার দেখতেছি এই মান দুইটা এটার থেকে বড়, তাহলে এই দুইটার যোগফল থেকে এটারে বিয়োগ করে দিছি, লব্ধি তাহলে ওটার দিকে, এই যে এখানে। তাহলে এফ এক্স এফ ওয়াই পেয়ে গেছে, ওখান থেকে লব্ধি বের করে ফেলছি। ঠিক আছে না ভাই? এমনটা না টম জান, আমি তো বলছি আরে ইটস ওকে ম্যান, চিল হোতা হে, তাই না? হোত যাতা হে কাই কাবার। ফাইন, তো এবার এটা বাদ দিলাম। তো অর্ডার আই এম ট্রাইং টু সে যে আমরা এখন ভেক্টর একাধিক যোগ করতে পারবো। তো তোমার তোমার এই কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো যে ভেক্টর যোগ তো ভাইয়া পারলাম, দুইটা ভেক্টর কেন যোগ করে, একাধিক ভেক্টর কিভাবে যোগ করে, এগুলো আমরা দেখলাম, তাই না? একাধিক ভেক্টর কেন যোগ করে, দুটো ভেক্টর কেন যোগ করে, এগুলো দেখছি। সো এখন তোমার এই মুহূর্তে জানতে মন চাইতে পারে যে ভেক্টর কিভাবে বিয়োগ করে ভাইয়া, দুটা ভেক্টরকে কিভাবে করে বিয়োগ করা যায়, সেটাও বুঝতে পারছো। ভেরি গুড, থ্যাংক ইউ জারিফ। তো এখন তোমাদের এটা জানতে ইচ্ছা হতে পারে যে দুটা ভেক্টরকে কিভাবে বিয়োগ করা যায়, তাই না? দুটা ভেক্টরকে কিভাবে আমরা বিয়োগ করতে পারি। তো আমরা দুটা ভেক্টরকে বিয়োগ করতে চাই, এই ভেক্টর বিয়োগ শিখলেই আমরা আপেক্ষিক বেগ শিখতে পারবো। সো আমরা এখন দেখব ভেক্টরের বিয়োগ, ভেক্টরের ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগ, দুইটা ভেক্টরকে আমরা বিয়োগ করতে চাবো। দুইটা ভেক্টরকে আমরা বিয়োগ করতে চাই, একটা থেকে আরেকটা বিয়োগ করতে চাই। লেটস সে এভাবে আমরা বলতে পারি
যে আমরা মনে করো পি একটা ভেক্টর এবং এইটা থেকে কিউ নামক একটা ভেক্টরকে বিয়োগ করব। তাহলে আমরা এটা জানি দুইটা ভেক্টরের যোগফল একটা ভেক্টর হয়, দুইটা ভেক্টরের বিয়োগফল একটা ভেক্টর হয়, দুইটা ভেক্টরের বিয়োগফল আর একটা ভেক্টর। তো এই বিয়োগফলটাও একটা ভেক্টর, যেটাকে আমরা আর ভেক্টর বললাম, এটা হচ্ছে বিয়োগফল। তাইলে আমরা বুঝতেছি পি নামক যে ভেক্টরটা আছে, এই পি ভেক্টর থেকে আমরা কিউ ভেক্টরকে বিয়োগ করব, এটা আমরা করতে চাই। সো ভেক্টর বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর, এই যে দেখো আরেকটা সংজ্ঞা আমরা এখন শিখে ফেললাম, তাই না? যখন যেখানে যে সংজ্ঞা শিখতে হবে তখন সেখান থেকে সেই সংজ্ঞা শিখবো, এবং এরপরও দুই একটা আছে উদয় শেখার জন্য শিখতে হয়, সেটাও আমি লাস্টে ক্লাসে যায় বলে দিব। লাস্টে দিয়ে ক্লাসে যায় যা যা টুকটাক বিবিধ অংশ থাকবে ওগুলি সব অ্যাড হবে। যেমন আমি ভেক্টর যোগ পড়াইছি, সামান্তরিক বিধি পড়াইছি, ত্রিভুজ বিধি পড়াইছি, লম্বাংশ উপপাদ্যের সাহায্যে, লম্ব উপাংশের সাহায্যে হচ্ছে ভেক্টর যোগ করা দেখাইছি। কিন্তু আমি কি তোমাদের একবারও এই 6 নম্বর ক্লাস পর্যন্ত ভেক্টরের বহুভুজ বিধির কথা বলেছি? একবারও কি বলেছি যে অনেকগুলো ভেক্টর যোগ করার জন্য একটা বিধি আছে, এটার নাম বহুভুজ বিধি? বলি নেই, বইয়ে কিন্তু আছে শুরুতেই। কেন বলি নেই? ওটা তো এক লাইনে বলে দিলে শেষ হয়ে যেত। বলি নেই কেন বলি নাই? আমার নিশ্চয়ই একটা প্ল্যান আছে, ওইটা দিয়ে একটা অঙ্ক করবো যেটা আমাদের বইয়ে অঙ্ক নাই। তো ওইটা দিয়ে চমৎকার একটা সুন্দর অঙ্ক, একটা পিঁপড়া হেঁটে যাবে খাতার উপরে, তা বিভিন্ন জায়গায় যাবে, ওখান থেকে আমরা বহুভুজ বিধিটা তখন পড়বো, তখন যোগ করবো। সেই যে বিবিধ টুকরো টুকরো জিনিস, তোমাদের ওই যে বইগুলো তোমরা পড়ো, পৃষ্ঠা বাই পৃষ্ঠা তোমরা মিলাইতে চাও, সেই বইগুলো তো আমি নিজে পড়েছি 2 বছর তোমাদের জায়গা থেকে, আর পড়াচ্ছি 12 বছর। সো ওগুলো আমার জানা আছে। সো ওগুলো আমার প্ল্যান করা আছে কোথায় কোনটা ডেলিভার করবো, তাই না? তো তোমরা ওভাবে করে আসলে দেখবা, পুরা ভেক্টর প্লেলিস্ট শেষ হওয়ার পরে তুমি মিলাবা বইয়ের সঙ্গে যে তোমার ওই জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে ভাইয়া? আমরা শর্ট সিলেবাসের পরীক্ষাতে এনডিসি যদি বাইরে থেকে কোশ্চেন আসে তাহলে ফাঁকা রেখে আসবো না? না, তুমি যদি জানো আনসার করে, ফাঁকা রেখে আসবে না। বাইরে থেকে কোশ্চেন আসার চান্সেস কম। বাইরে থেকে আসলে এনডিসির পরীক্ষায় এমনও কোশ্চেন আসতে পারে যেটা একদমই বাইরে থেকে, না তোমার কোনো ফিজিক্স বইয়ে কোনো জায়গায় নেই, এরকমও কোশ্চেন আসতে পারে। আমার একটা কোশ্চেন আসছিল এরকম যে মার্জারিনের সংকেত রাখো কেমিস্ট্রিতে। মার্জারিন, মার্জারিন, আমি নাম শুনে অবাক হয়েছি। আমাদের সময় কেমিস্ট্রি মেইন বই মার্জারিন বলে কোনো ওয়ার্ড নাই। মার্জারিন, মার্জারিনের সংকেত রাখো। তো আমি 9-10 পাস করে কেবল নর্থডাম কলেজে পরীক্ষা দিতে আসছি, আমার বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড আমার মুখস্থ ছিল কেমিস্ট্রি বইয়ের, বাট কোথাও থেকে মার্জারিন শব্দটা আমি দেখিই নেই কেমিস্ট্রি বই আসছে। তো পারলে লিখতাম, পারি না, ছেড়ে দিয়ে আসছি। তো কিছু কোশ্চেন আসবে নর্থডাম কলেজে, আসতো মাঝে মধ্যে, যে কোনো জায়গায় নাই ভাই, করতে দিল, তাই না? তো ওইগুলি আশা বাদ দেন, ওগুলি পারলে লিখে দিয়ে আসবে, পারলে কেন ছেড়ে দিয়ে আসবে? যদি এমন হয় যে পারো তাহলে তুমি লিখবা, কিন্তু তুমি পারোই না, বইও নাই, ছেড়ে দিবা, আমি দুইটাই পারবে না, হয়তো কিছু যায় আসবে না আর কি। এটাই তোমরা থাকো, তোমরা যে তোমাকে আমি বলছি যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় তুমি চিন্তা করতেছো, যদি আমার এটা এই বাইরে থেকে আসে কি হবে, ওই চিন্তা বাদ দিয়ে বয়ে যা আসো ওইগুলি পড়ো, ওই চিন্তা বাদ দিয়ে বয়ে যা আসো ওইগুলি পড়ো, বাইরে থেকে আসলে ওটা পারবে না, এটাই কথা। অত সূক্ষ্ম চিন্তা করে লাভ নাই। পরীক্ষার হলে যায় দেখবা তোমার সাজানো বাগান ভেঙে চুরে ছারখার হয়ে গেছে। তোমার এত প্রিপারেশন, তোমার এত স্ট্র্যাটেজি, সব কিছু শেষ। পরীক্ষার হলে এরকম হবে যে ভেঙে চুরে, ওই যে আছে না, ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। তো এই যে একটা ব্যাপারটা, এই ব্যাপারটা এরকম হয়ে যাবে। নর্থডাম কলেজে যা দেখবে এসএসসি পরীক্ষা না, যে আরে পারি তো সবই 95%, আর দুই একটা কোশ্চেন পারবো না গুতাইলে। ওই কলেজের পরীক্ষায় কিছুই তো পারি না, দুই একটা যা পারি তাই আগে লিখি। তো অনুভূতিটা ওরকম হয়ে যাবে, তাই না? ওকে স্যার, আপনাদের মধ্যে কে কোন চ্যাপ্টার নিবে, এটা একটা ভালো কথা বলছো। সরকার এটা নিয়ে একটা ভিডিও বানাইতে হবে, একটা ভিডিও বানাইতে হবে। তোমরা আমার ক্লাস মেজরিটি পাবা, মেজরিটি পাবা মানে হচ্ছে আর্কাইভে আমার ক্লাস পাবা। সবভাবেই সবার ক্লাসগুলোকে আসলে গোছানো আছে, যে যে ক্লাস তুমি আমার লাইভে পাচ্ছ না, সেই ক্লাস ডেফিনেটলি আমি আর্কাইভে দিব, যাতে করে কারো কোনো কিছু মিস না হয়। আমি জানি এরকম স্টুডেন্ট অনেক থাকতে পারো যে ভাইয়া এই চ্যাপ্টারটা আপনার আমি করতে চাই, কিন্তু এইটার লাইভ আপনি নেন নাই, পারভেজ ভাই নিছে, তাইলে কোনো সমস্যা নেই, ওইটার আর্কাইভ আমার থাকবে, যাতে করে আমার সকল ক্লাসে তুমি পাও। যেটা আমি লাইভ নিছি ওটা তুমি পাচ্ছই, ঠিক আছে? তো ওইটা যারা চিন্তা করো, ওইটার সলিউশন এভাবে হবে। এবার তাহলে আসো আমরা অপোজিট ভেক্টরের সংজ্ঞাটা শিখি, কারণ এখানে লাগবে। অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর, বিপরীত 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 ভেক্টর, এটাকে ইংলিশে বলবো অপোজিট ভেক্টর। এখন অপোজিট ভেক্টর কি? একটা ভেক্টরের মান ঠিক রেখে দিক যদি উল্টো হয়, একটা একটা ভেক্টরের মান ঠিক রেখে দিক উল্টে দিলে ওটাই অপোজিট ভেক্টর। ভেক্টরের মান ঠিক রেখে ভেক্টরের
ভেক্টর এর মান ঠিক রেখে মান ঠিক রেখে ভেক্টরের মান ঠিক রেখে দিক উল্টে দিলে মান ঠিক রেখে দিক উল্টে দিলে যে ভেক্টর পাবো ওইটাই অপোজিট ভেক্টর। মানে মাইনাস ভেক্টর দিক ঘুরে গেলে সেটা মাইনাস হয়ে যায়। তো ব্যাপারটা এরকম, দেখো এটা একটা ভেক্টর আছে, দেখো এটা একটা ভেক্টর, হ্যাঁ এটা একটা ভেক্টর। তো এই যে ভেক্টর লেটসে ধরলাম আমরা এটা হচ্ছে কিউ ভেক্টর। তো এটার মান তো আমরা দেখতে পাচ্ছি এতটুকু, এটার মান এতটুকু লম্বা হচ্ছে এটার মান, এতটুকু লম্বা হচ্ছে গিয়ে এটার মান, এতটুকু লম্বা। এখন এটাকে জাস্ট উল্টায় দিব, এইটাকে যদি মান এতটুকু রেখে উল্টায় দিব, তাহলে দেখো এটাকে জাস্ট উল্টায় আমি এইদিকে দিয়ে দিলাম, এটাকে জাস্ট উল্টায়া এইটাকে জাস্ট উল্টায় আমরা এইদিকে দিয়ে দিলাম, এটাকে জাস্ট উল্টায় আমরা এইদিকে দিয়ে দিলাম, তাই না? এটাকে উল্টায়া এইদিকে আমরা দিয়ে দিলাম। দেখো একই সাইজ রাখছি, দেখো মোটামুটি চোখের আন্দাজে খেয়াল করো, এইটা যতটুকু এইটাও ততটুকু, দেখলে বোঝা যাচ্ছে যে এইটা এই যে এতটুকু এবং এইটা হচ্ছে গিয়ে এই যে এতটুকু, দেখো সমান আছে। বা দিকটা খেয়াল করে দেখো, দিকটা হচ্ছে গিয়ে উল্টায় গেছে, জাস্ট উল্টায় নিছি, দিকটাকে আমরা জাস্ট উল্টায় ফেলছি। তাহলে দেখো মান ঠিক আছে, দিক উল্টে গেছে, দ্যাট মিনস মাইনাস কিউ ভেক্টর হয়ে গেছে, এইটা হয়ে গেছে মাইনাস কিউ ভেক্টর। এই যে মাইনাস কিউ ভেক্টর এটাকেই আমরা বলি অপোজিট ভেক্টর। মাইনাস কিউ ভেক্টর এটাই হচ্ছে কিউ এর অপোজিট ভেক্টর। এটাকে ভালোবেসে আমরা এই নামেও রাখতে পারবো, কিউ ওপি, ওপি ফর অপোজিট, মানে কিউ এর অপোজিট ভেক্টর হচ্ছে গিয়ে মাইনাস কিউ ভেক্টর। তাহলে আমরা বুঝতেছি কোনো ভেক্টরকে যদি আমরা মাইনাস বা অপোজিট ভেক্টর বানাতে চাই, তাহলে জাস্ট যেমন এটা এদিকে আছে এটাকে জাস্ট উল্টা দিকে করে দিব, উল্টা দিকে করে দেওয়া মানেই সেটা অপোজিট ভেক্টর হয়ে গেছে, উল্টা দিকে করে দেওয়া মানেই অপোজিট ভেক্টর হয়ে গেছে। একজন আবার বলছো ফাতেমা ইসলাম স্যার আনসার তো দিলেন না, আরে পড়াবো না আনসার দিব? ফাতেমা কোন কোশ্চেন করছো আবার একটু বলো। ওকে ভাইয়া আপনি সব নেন, আপনি অনেক ভালো। আচ্ছা সবাই ভালো, হ্যাঁ। পারভেজ ভাই বাদ, আরে কি বলো উল্টাপাল্টা কথা বলো, যে এমনভাবে কেন বলতেছেন, এটা বলতে হয় না কখনোই। পারভেজ অনেক ভালো পড়াবে, পারভেজ অনেক ভালো, এভাবে বলতে হয় না। ওকে পারভেজ স্যারও খুব ভালো বোঝায়, এক্স্যাক্টলি। তো তবে আপনি যদি না বোঝেন তাইলে নিয়াজ স্যারের আর্কাইভ ক্লাস দেখে নেবেন। হ্যাঁ আমার আর্কাইভ ক্লাস তুমি দেখে নিতে পারো, আমার আর্কাইভ ক্লাস থাকবে, সবসময় থাকবে আর্কাইভ ক্লাস, আমার সব আছে। তুমি যেভাবে চাও, তোমাদের সোজা আলোচনা এটা, স্টুডেন্টের ভালোর জন্য, স্টুডেন্টের পড়া বোঝার জন্য যা লাগবে সব কিছু আমরা দিতে বাধ্য থাকিব, সেটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমি করব। আমার সাইড থেকে চেষ্টা কোনো কমতি পাবো না ভাই। একজন স্টুডেন্টের ক্ষতি হচ্ছে এবং সেখানে আমার হাতে আসলে রিলিভার করার কিছু আছে, আমি করতেছি না, সেইটা যদি আসলে হয় তাহলে না আমি আর কোনোদিন পড়াইতে পারবো না, আমার ভালো লাগবে না, মন থেকে আসবে না, পড়া নিয়ে আসবে না, মানে ধরে কী করতেছি, পড়াইতে আসছি না কী করতেছি, পোলাপানের সঙ্গে মজা শুরু করে দিছি। তো এইটা যদি এই কোর্সে কোনো হবে না, প্রথম কথা এটা আমি চিনি, আমার টিম মেম্বারদেরকে চিনি, এরকম হবে না। যদি এরকম হয় আমি ধরবো, ডেফিনেটলি ধরবো, যে অবস্থায় থাকুক। আমি তোমার লাইভে বলে যাচ্ছি, যদি কখনো দেখি যে না এরকম ঝামেলা হচ্ছে আমি ধরবো, আমি বলে দিলাম। এবং আমি আশা রাখি, অবশ্যই ভরসা রাখি এরকম হবে না, তোমরা নিশ্চিন্তেই আসলে কোর্সটিতে যুক্ত হইতে চাইলে যুক্ত হতে পারো, এবং সেটা তোমরা আসলে ডিসিশন নিয়েই হবে আর কি। এটা গেল একটা। এবার দেখো বিপরীত ভেক্টর, ভেক্টরের মান ঠিক রেখে দিক উল্টে দিলে যে ভেক্টর পাবো সেটা হচ্ছে অপোজিট ভেক্টর। এখন এটা আমাদের কেন দরকার? ভেক্টর বিয়োগ করতে হলে এটা দরকার। দেখো দুটা ভেক্টরকে আমি বিয়োগ করতে চাই, তো এই যে আমরা দেখলাম যে এই যে আর হচ্ছে বিয়োগফল, তো এটা কাদের বিয়োগফল? পি নামক একটা ভেক্টর থেকে কিউ নামক একটা ভেক্টরের বিয়োগফল। তাহলে আমরা এই লেখাটাকে আর একটু ঘুরায় এভাবে লিখতে পারি না? দেখো তো একটু সুন্দর করে এভাবে লেখা যায় কিন্তু। দেখো যে পি ভেক্টর, এই পি ভেক্টর প্লাস এই মাইনাস কিউ ভেক্টর, দেখতেছো পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, একই তো কথা, এই প্লাস মাইনাসে মাইনাস হবে। এবং মাইনাস কিউ ভেক্টরকে তো আমরা বলতে পারবো অপোজিট ভেক্টর, আমরা তো এটা শিখছি। এই যে মাইনাস কিউ ভেক্টর যেটা, এটাকে আমরা বলতে পারবো অপোজিট ভেক্টর। মাইনাস কিউ ভেক্টরকে আমরা বলতে পারবো অপোজিট ভেক্টর। মাইনাস যে কিউ ভেক্টরটা আছে এটাকে আমরা বলতে পারবো অপোজিট ভেক্টর, কিউ অপোজিট। দেখো এইটা কি আমরা বলতে পারবো অপোজিট ভেক্টর, এটা তো আমরা শিখছি আজকে। তাইলে কি একটা মজার ব্যাপার না? দেখো তো, তার মানে পি ভেক্টরের সঙ্গে এইটাকে তো আমরা বলতে পারি অপোজিট ভেক্টর। কিউ এর অপোজিট ভেক্টরকে যদি আমি যোগ করে দেই, পি ভেক্টরের সঙ্গে কিউ এর অপোজিট ভেক্টর যোগ করে দেওয়া মানেই পি থেকে কিউ বিয়োগ হয়ে যাওয়া, ইজন্ট ইট?
সবাই এটা বুঝে গেছি। দেখো যে পি ভেক্টরের সঙ্গে কিউ অপোজিট মানেই তো মাইনাস কিউ। সো পি ভেক্টরের সঙ্গে কিউ অপোজিট ভেক্টরকে যোগ করে দিলেই আমরা ভেক্টরের বিয়োগ পেয়ে যাব। আর মজার ব্যাপার হচ্ছে গিয়া আমরা অলরেডি যোগ কেমনে করে ভেক্টর এটা জানি। তার মানে এটা দুটো ভেক্টরের যোগফল, পি ভেক্টরের সঙ্গে কিউ এর অপোজিট ভেক্টরের যোগফল। ভেক্টর তো আমরা যোগ করা শিখছি, সামান্তরিক বিধি শিখছি, একাধিক ভেক্টর যোগ করার নিয়ম শিখছি, নানা রকম কিছু শিখছি। তার মানে যাকে বিয়োগ করতে হবে তাকে উল্টায় দিয়ে যোগ করে দিলেই কাজ শেষ। যাকে বিয়োগ করব তাকে উল্টে দিয়ে ঘুরায় দিয়ে যোগ করে দিব। দেখো এখানে উল্টায় দিয়ে মানেই তো অপোজিট, তারপর যোগ করে দিলেই তো আমাদের ভেক্টর বিয়োগ হয়ে যাবে। এখন আমরা এই কাজটা করে দেখব, ঠিক আছে? আমরা এখন এই কাজটা করে দেখব। তো চলো, আমাদের কাছে পি এবং কিউ ভেক্টর আছে, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে পি ভেক্টর এবং এইটা হচ্ছে কিউ ভেক্টর। তো দেখতে পাচ্ছ এইটা পি ভেক্টর, এইটা পি ভেক্টর, আর এইটা হচ্ছে গিয়া কিউ ভেক্টর। পি ভেক্টর আর এটা হচ্ছে গিয়া কিউ ভেক্টর। এখন এদের মাঝের কোণ বলে দিছে, এদের যে মাঝের কোণটা এটা হচ্ছে আলফা। এখন আমাদের কাজ হচ্ছে পি থেকে কিউকে বিয়োগ করা। আমরা চাই আর নির্ণয় করতে, যেটা হচ্ছে পি ভেক্টর থেকে আমরা কিউ ভেক্টরকে বিয়োগ করব। পি ভেক্টর থেকে আমরা কিউ ভেক্টরকে বিয়োগ করব, এটা আমরা চাচ্ছি করতে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে এইটা মানেই এভাবে লেখা যায় পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। মানে এটা হচ্ছে কিউ অপোজিট ভেক্টরকে পি এর সঙ্গে যোগ করো, তাই না? তাহলে কিউকে আমাদের উল্টাইতে হবে। তাহলে কিউকে যদি আমি উল্টাই, একটু নর্মালি চিন্তা করলে কিন্তু আমরা সবাই বুঝে যাব। কিউকে উল্টাইলে কিউ কি এই দিক বরাবর চলে আসবে না? তাইলে সিনারিওটা কি হবে? দেখতে পাচ্ছ যে পি তো পি এর মতো থাকবে, এই যে পি কিন্তু পি এর মতোই আছে, এই যে পি পি এর মতোই আছে, পি এর মতোই আছে, দেখতে পাচ্ছ পি আছে পি এর মতোই। এই কিউকে আমি ঘুরাই দিছি, তাহলে কিউকে যদি আমি ঘুরাই দিই তাহলে এই দিক বরাবর নিয়ে আসছি কিউকে, দেখো এই দিকে আমি নিয়ে আসছি, কিউকে আমি ঘুরাই দিছি, এই দিকে নিয়ে আসছি। তাহলে কিউকে যদি আমি ঘুরাই দিই তাইলেই তো কিউ অপোজিট আমি পেয়ে গেছি, এটাই তো কিউ অপোজিট। জাস্ট ওটাকে রোটেট করাই দিছি। আগে ছিল এই দিকে, আমরা দেখেছি আগে ছিল এই দিকে, এখন আমি সেটাকে জাস্ট মান ঠিক রেখে উল্টা দিকে নিয়ে আসছি। তার মানে এবার আমরা বুঝে গেছি যে এই যে পি ভেক্টর যেটা আছে, এই পি ভেক্টরের সঙ্গে আমরা কিউ অপোজিট ভেক্টরকে এবার যোগ করব। যোগ করে দিলেই আমরা পেয়ে যাব আর বিয়োগফল, সোজা কথা। তার মানে এই ভেক্টরটার সঙ্গে এই ভেক্টরকে আমরা যোগ করে দিব, দ্যাটস ইট। এখন এই ভেক্টরটার সঙ্গে এই পি ভেক্টরের সঙ্গে কিউ অপোজিট যখন আমরা যোগ করবো, মান কিন্তু একই থাকবে। পি এর যা মান ছিল কিউ এরও তাই মান থাকবে। লেটস সে এই অঙ্কেই বলে দিছিল পি এর মান এখানে 5 ইউনিট, কিউ এর মান এখানে 3 ইউনিট এবং আলফার ভ্যালু লেটস সে 45 ডিগ্রি। তাহলে পি এর মান কত থাকবে? পি এর মান থাকবে কিন্তু 5। কিউ অপোজিটের মান তো সমান, দিক উল্টাইছি, আমরা তো দেখছি অপোজিট ভেক্টর মানে কি মান ঠিক রেখে দিক উল্টে যাবে। তাহলে মান তো 3 আছে, মান এটা 3 থাকবে, দিক উল্টায় গেছে। দিক উল্টায় যাওয়ার কারণে এই দুইটা ভেক্টর যাদেরকে আমি যোগ করব তাদের মাঝের কোণটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আলফা বলতে আমরা এই কোণটারে বুঝতেছি। এই কোণটা কত বলো তো? এইটা যদি হয় 45, তাহলে এই কোণটা ডেফিনেটলি সবাই বুঝতেছি 135, 135 ডিগ্রি। 180 থেকে 45 বিয়োগ করলে 135 ডিগ্রি। দ্যাট মিনস এইখানে অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি। আমরা যোগ করবো এই দুইটাকে, তাহলে বুঝতে পারতেছি মাঝের কোণ 45 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে আমরা এই দুটাকে যোগ করে দিলে এখান থেকে আমরা কিন্তু লব্ধিটা পেয়ে যাব, তাই না? যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি বিয়োগফল। এই বিয়োগফলটা পেয়ে যাব, বিয়োগফল যে ভেক্টর এটা পেয়ে যাব। তো মাঝের কোণ কত এদের? 35, মান থাকবে 5 আর 3। তাহলে দুটা ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী যোগ করে ফেলবো এখানে, এইটাই তাহলে বিয়োগফল। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী আর ইকুয়ালস টু রুট ওভার পি এর স্কয়ার। পি এর মান 5, তাহলে এখানে 5 এর স্কয়ার প্লাস কিউ এর মান এই যে এইটা যার সঙ্গে যোগ করতেছে ওর মান 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3, 2 ইন্টু 5 ইন্টু 3 এবং ওই যে টু পি কিউ কস আলফা। আলফা বলতে এদের মাঝের কোণ, এই দুইজন যাদেরকে যোগ করতেছি তাদের মাঝের কোণ 135। তাহলে এখানে চলে আসবে 135। তাহলে দেখো এখান থেকে এই বিয়োগফলের মানই কিন্তু চলে আসছে। আমরা করছি যোগ, বাট বিয়োগফল কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা বিয়োগ করে ফেলতে পারছি 5 স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু কস 135
135, 2 into 5 into 3 into cos 135, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে 3.575 এত ইউনিট। তাইলে এদের বিয়োগফল হচ্ছে গিয়া এত ইউনিট সবাই এটা বুঝছে। এখন বিয়োগফল তো একটা ভেক্টর রাশি, এটা তো পাইলাম মান, এটা তো একটা দিক থাকবে, তো দিকটা কোনটা হবে? আমি যে কারোর সঙ্গে দিক বের করতে পারি। লেটস আমি পি এর সঙ্গে দিক বের করবো, এই কোনটা বের করব? কার সঙ্গে দিক বের করতেছি? পি এর সঙ্গে। থিটা বের করবো পি এর সঙ্গে। তাহলে সূত্রটা কি হবে? ট্যান থিটা, যার সঙ্গে দিক বের করি তাকে রাখি নিচে এখানে কোনায়। দিক বের করতেছি কার সঙ্গে? এই 5 এর সঙ্গে। তাহলে এখানে থাকবে কত? 5। দেখো পি এর মান 5, এটার সঙ্গে দিক বের করতেছি। এবার কিউ সাইন আলফা, তাই না? তাহলে কিউ এর ভ্যালু কত? 3। এই যে 3 সাইন আলফা, এদের মাঝের কোণ 135 প্লাস 3 কজ 135। নিশ্চয়ই বুঝছো 5-এর সঙ্গে কোণ মানে পি এর সঙ্গে, দ্যাটস ওয়াই এটা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা থিটা বের করতে পারবো। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 3 সাইন 135, এই ধরে ধরে কেমনে বিয়োগ করতে হয় তোমাদেরকে কিন্তু দেখাই দিচ্ছি। তোমরা একদম কোমলমতি বাচ্চা কাচ্চা, তো তোমাদেরকে সব কিছু ধরে ধরেই আমি কিন্তু ক্যালকুলেশন করে দিচ্ছি, তাই না? ধরে ধরেই আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি, তো এইটাই পারবা আর কি। খুব ছোট আসবে মানটা, তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলতে পারবো অ্যাঙ্গেলটা কত হবে, থিটা কত হবে। তাহলে আমরা দুটা ভেক্টরকে বিয়োগ করা শিখছি, আমরা এখন বিয়োগ করা শিখছি, ঠিক আছে? ওকে, এখানে মান -3 হলো না কেন? এই মারবো কিন্তু। হ্যাঁ, এতক্ষণ পরে এসে ক্যানভাস রোদ্দুর এটা বলতেছো, আর ক্যানভাস রোদ্দুরে ক্যানভাস। আমি বললাম না এতক্ষণ যাবত যে অপোজিট বিপরীত ভেক্টর পড়াইছি, পড়ানোর পরে দেখাইছি যে মান ঠিক রেখে দিক উল্টাই দিছি। তো এই যে মানকে আমি 3 করছি, দিক উল্টাইছি, দ্যাটস ওয়াই কোণ ঘুরে গেছে 135 হয়েছে। তুমি যদি মাইনাস বসাতে চাও পারতা, সেটাও সম্ভব। সেটা করতে হইলে এখানে 45 দিবা আর কিউ এর মান বসাবা -3, অথবা এইখানে 45ই দিবা, কোণ ঠিক রাখবা, মান মাইনাস করবা, অথবা কোণ ঘুরাবা, মান ঠিক রাখবা। দেখো এখানে আমি মান চেঞ্জ করি নাই, 3ই রাখছি, কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিছি। আগে ছিল 45, ঘুরে গেলে মাঝের অ্যাঙ্গেল 135। আমি উল্টা কাজও করতে পারতাম, কোণ রাখলাম 45, মান বসাইলাম -3। এই সূত্রে এখানে -3 বসালাম, এখানে 45 বসাইলাম, দেখো আনসার এটা আসবে। আবার এখানেও 45, এখানেও 45 রাখলাম, বা 3-এর মান বসাইলাম মাইনাস। তো একসঙ্গে দুটা করা যাবে না, কোনও ঘুরাই দিবা আবার মানও মাইনাস করে দিবা, তাইলে হয়ে যাবে ডাবল নেগেটিভ। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়ে যাবে। তাইলে যে কোনো একটা কাজ করতে হবে, হয় মান মাইনাস কোণ একই থাকবে। তাহলে কোণ যদি আমি 45 রেখে দিতাম এখানে, আর কিউ এর ভ্যালু বসাইতাম -3, একই আনসার আসতো। করে দেখো। আবার যদি আমি কোণটাকে ঘুরাই দেই, 135 করে দিচ্ছি কোণ, বাট মান কিন্তু ঠিকই রাখছি, 3 রাখছি, তাইলেও একই আনসার আসবে। তো আমরা এইটাই করব যেটা আমি করছি এখানে, কোণ ঘুরাবো সবসময়, এতে আসলে বুঝতে সুবিধা হয় ভেক্টরটা কোন দিকে যাবে। এই যে সৈকত আনসার করছে, এই একজন বলছে ভাইয়া ছুটি শুরু হয়ে পারলো না, ছুটি আরেকটা অঙ্ক করাবো, আজকে একটু লেট হয়েছে। সো লেট হয়েছে না, আজকে একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে, এটা বলতে আরো ক্লাস শুরু হতে লেট হয়েছে, গ্লিচ। সো দ্যাটস ওয়াই বেশি পড়াইতে পারলাম না আজকে, আরেকটু পড়ানোর ইচ্ছা ছিল, বা টাইম তো চলে গেছে। সো যাই হোক, সো আমরা আর একটা অঙ্ক করবো ভেক্টর বিয়োগের। আমি ওই টপিকে গেলাম না, আপেক্ষিক বেগের টপিকে আজকে যাব না, কজ ওইটা খুব ইম্পর্টেন্ট, এই মুহূর্তে যাব না আমরা ওইটাতে। তো দেখো আমরা এখানে জাস্ট আরেকটা ভেক্টর বিয়োগের অঙ্ক করব, একটি ভেক্টর বিয়োগের অঙ্ক। এই অঙ্কটা বেশ সুন্দর, ঠিক আছে? এই অঙ্কটা বেশ সুন্দর। তো এরকম একটা বৃত্ত আছে, কোনো একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরছে, কোনো একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরছে, কোনো একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরছে, এই যে বৃত্তাকার পথ, এই পথে কোনো একটা বস্তু ঘুরতেছে, কোনো একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরতেছে। তো এই বৃত্তাকার পথে যখন সে ঘুরছে, এই বৃত্তাকার পথে যখন সে ঘুরছে, তখন এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা এ বিন্দু, আর এই বিন্দুটা বি বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু, এবং এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা সি বিন্দু। এই যে এ বি সি, হ্যাঁ, এ বি সি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, 3টা বিন্দুতে আছে। এখন এই যে ঘুরতেছে এন্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, ঘুরতেছে এন্টি ক্লকওয়াইজ, এইভাবে করে ঘুরতেছে, এই যে এইভাবে করে ঘুরতেছে, এই যে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো বলে দিছে বস্তুর সুন্দর অঙ্কটা, হ্যাঁ, বস্তুর
বস্তুর ঘূর্ণন বেগের মান, ঘূর্ণন বেগের মান, ঘূর্ণন বেগের মান 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। বেগের মান কিন্তু এটা, দিক তো বলা নাই, দিক তো প্রত্যেকটা বিন্দুতে চেঞ্জ হবে। তো বস্তুর ঘূর্ণন বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এরপর আমাদের কাছে দুটা কোশ্চেন করছে। নাম্বার 1, এ থেকে বিতে গেলে বেগের পরিবর্তন নির্ণয় করো। এ হতে বিতে গেলে বেগের পরিবর্তন, গেলে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কত হবে এটা নির্ণয় করো। এ থেকে যখন বিতে যাবে তখন বেগের পরিবর্তন কত হবে। দেখো ঘুরতে ঘুরতে এ থেকে বিতে আসবে, তখন বেগের পরিবর্তন কত, এটা একটা। আরেকটা কোশ্চেন হচ্ছে এ হতে সিতে গেলে বেগের পরিবর্তন কত হবে। এই এ থেকে সিতে আসলে বেগের পরিবর্তন কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সো এখানে এই দুইটা আমাদের বের করতে লাগবে, এই দুইটা আমাদেরকে বের করতে হবে। এটা ভালো একটা অঙ্ক। ভেক্টর বিয়োগের অঙ্ক বইয়ে নাই, বইয়ে নাই মানে বইয়ে আপেক্ষিক বেগের অঙ্কগুলোকেই ভেক্টর বেগের অঙ্ক হিসেবে বলছে। আপেক্ষিক বেগের যে অঙ্কগুলো আমরা পড়বো, আপেক্ষিক বেগে অনেক প্যাচ ট্যাচ লাগে। সো আমরা খুব ইফেক্টিভ ওয়েতে পড়বো, সব কিছু খুব সহজে আমরা আসলে ওখান থেকে এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, ফাইন। তাহলে দেখো এ হতে বিতে গেলে বেগের পরিবর্তন, আবার এ হতে সিতে গেলে বেগের পরিবর্তন। তাহলে দুইটা অংশ আমরা এখানে করব। তাহলে পরিবর্তন মানেই বুঝতেছি, দেখো পরিবর্তন মানেই ভেক্টর বিয়োগ করা, পরিবর্তন মানেই ভেক্টর বিয়োগ করা, পরিবর্তন মানেই দুইটা ভেক্টর বিয়োগ করা। তাহলে প্রথমটার আনসার দেখো, প্রথমটা এটা তো বুঝতেছি, ডেল ভি বের করতে হবে। আগে ছিল কোথায়, এতে, এখন আছে বিতে। তার মানে বর্তমানে তার বেগ ভিবি, বি বিন্দুতে বেগ ভিবি, আর আদিতে ছিল এ বিন্দুতে যেখান থেকে আসছে ভিএ। তাহলে এদের বিয়োগফল বের করতে হবে। এ থেকে বিতে গেছে, দেখো এ থেকে বিতে গেছে, তার মানে আমরা বুঝতেছি এই বি বিন্দুতে যে বেগ সেটা থেকে এ বিন্দুতে যে বেগ, এটা বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব বেগের পরিবর্তন। তো আমরা তো জানি বেগ ভেক্টর রাশি, সো একটু আগেই আমরা ভেক্টর বিয়োগ শিখছি, তার মানে বুঝে গেছে এটা ভেক্টর বিয়োগের একটা এক্সাম্পল। তাহলে কি করতে হবে, এ কে ঘুরাই দিয়ে, এর বেগকে ঘুরাই দিয়ে যোগ করে দিব। তাহলে প্রথম কাজ আগে এই ভেক্টরগুলো আইডেন্টিফাই করা। তাহলে দেখো আমরা এটা জানি, যে কোনো ঘূর্ণন পথে যখন থাকে, বৃত্তাকার পথে যখন ঘোরে, তখন বেগ হয় ওই বিন্দুর স্পর্শক বরাবর, ওই বিন্দুর স্পর্শক বরাবর, ওই বিন্দুর স্পর্শক বরাবর, ওই বিন্দুর স্পর্শক বরাবর। যখন বৃত্তাকার পথে বেগ হয় তখন ওই বিন্দুর স্পর্শক বরাবর হয়, ওই বিন্দুর স্পর্শক বরাবর হয়। দেখো তাইলে এই ভি অফ এ, ভি অফ এ, ভি অফ এ, ভি অফ এ, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 5, নিশ্চয়ই বুঝতেছি, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এই যে এইদিকে। এবং এটার মান হচ্ছে 5, আমরা জানি এটার মান তো 5, বেগের মান 5। এবং বুঝতেছি দিকটা হবে এই দিক বরাবর, এই দিক বরাবর ভি অফ এ। যখন সেটা ঘুরে বিবিন্দুতে আসবে তখন খেয়াল করে দেখো, তখন স্পর্শক কোন দিকে, এইদিকে না স্পর্শক। এ থেকে বিতে যখন আসলো স্পর্শক এই দিকে চলে গেল। তাহলে বুঝতেছি এইখানে ভি অফ বি বেগের মান তো 5 মিটার পার সেকেন্ডই, কিন্তু এটা দিকটা দেখো, দিকটা কিন্তু ঘুরে গেছে। তাহলে দেখতেছো বেগের মান কিন্তু চেঞ্জ হয় নাই, এখানেও 5 এখানেও 5, বাট দিক ঘুরে গেছে। এইখানে ছিল এই বরাবর, আর বিতে আসলে চলে গেছে এই বরাবর। তো আমরা জানি ভেক্টর রাশি হচ্ছে গিয়া, বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয়, বেগ যদি ভেক্টর রাশি হয়, তাহলে এটা কি সহজেই আন্ডারস্ট্যান্ডেবল না যে বেগ তো ভেক্টর রাশি, বেগ তো ভেক্টর রাশি। তাহলে এখান থেকে এটা সহজেই বুঝতেছি না, ভেক্টরের শুধুমাত্র মান চেঞ্জ হলেই যে চেঞ্জ হয় এমন না, এর দিক চেঞ্জ হইলেও বেগের পরিবর্তন হবে। এরকম একটা ধারণা অনেকের ছিল যে মান চেঞ্জ হলেই ভেক্টর চেঞ্জ হবে, না, ব্যাপারটা তো এখানে দিকের চেঞ্জ হয়েছে। দেখো মান তো 5ই আছে দুইটারই, বাট এইখানে ছিল আনুভূমিক, এখানে হয়ে গেছে লম্ব, তো দিক তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে দিক চেঞ্জ হলেও ভেক্টর রাশি চেঞ্জ হবে, কারণ ভেক্টরের মান দিক দুটোই থাকে। তার মানে এখানে বেগের পরিবর্তন হয়েছে। সো আমরা যে কাজটা করব সেটা কি, আমরা ভেক্টর বিয়োগ আজকে শিখছি। সো আমরা এটা জানি, ভিবি থেকে, এই ভিবি থেকে আমরা ভি অফ এ, এই ভি অফ এর অপোজিটটা বিয়োগ করে দিব, মাইনাস ভি অফ এটা যোগ করে দিব, মানে এটার অপোজিটটা বিয়োগ করে দিব, তাই না? তার মানে এটাকে উল্টায় দিব, এইটাকে উল্টে দিব, উল্টা করে যোগ করে দিব।
তাহলে আমরা একটা কাজ করবো, প্রথমে খেয়াল করে দেখো, একই বিন্দুতে ভেক্টর দুটাকে আগে বসাবো, আগে একই বিন্দুতে ভেক্টর দুটাকে বসাবো। তাহলে আমরা চাইলে একই তলে ভেক্টর সরাইতে পারি। তাহলে এই যে এ ভেক্টর, এইটা এই যে এটা দেখো, এটাতে আমি এভাবে লিখলাম, এই যে ভি অফ এ, নিশ্চয়ই বুঝছে এটা ভি অফ এ, যেটা 5। আর এই যে ভি অফ বি, এটা তো লম্বালম্বি আছে, দেখো এটা আনুভূমিক, এখানে নিয়ে আসছি, এইটা আছে লম্বালম্বি, এটা এখানে বসাই দিছি, এই যে এই যে এই যে এই যে এই যে হয়ে গেছে, দেখো এই যে ভি অফ বি, এটা এদিকে আছে, এটা হচ্ছে ভি অফ বি, এটার মানও 5। তো উল্টাবো কারে? এ কে উল্টাইতে হবে। তাহলে দেখো এবার এ কে দিলাম আমরা উল্টায়া, এ কে যদি উল্টাই, তাহলে দেখো এটাকে যদি এ কে উল্টাই, ভি অফ বি তো এটাই আছে, ভি অফ বি এটাই আছে, এইটা ভি অফ বি যেটার ভ্যালু 5, এটা ছিল এই দিকে, ঘুরাই দিছি এই দিকে, মানে এই অপোজিট হয়েছে, তার মানে একে দিলাম ঘুরাইয়া, দেখো এই যে এইটাই কিন্তু অপোজিট ভেক্টর, ভি অফ এর অপোজিট ভেক্টর পেয়ে গেছি। মান কত রাখবো? 5, এটা অপোজিট, মান 5ই রাখছি আমরা, মান ঠিক রাখছি, জাস্ট দিক ঘুরে যাবে। তো দেখো আগে কোণ ছিল 90, ঘুরাই দেওয়ার পরেও এই পাশে কোণ কত হবে? 90 তো হবে, ইজেন্ট ইট? এই পাশে 90, এটা ঘুরাই এই পাশে আনলে এই পাশেও 90। এবার এই দুটাকে যোগ করে দিব, উল্টায় নিয়ে যোগ, আমরা দেখতেছি উল্টায় নিয়ে যোগ, তাইলেই ওই পরিবর্তন পেয়ে গেছি, উল্টায় নিয়ে যোগ, এই যে উল্টায় ফেলছি, এবার যোগ করব। তাহলে দেখো এটাকে উল্টায় দিছি, এবার এটাকে যোগ করবো, এই যে দেখো এই যে এটাকে এবার যোগ করব, তাইলেই এটা আসলে পরিবর্তন পেয়ে গেছি। তাহলে দেখো 5 5 কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এইটা তো বের করতে পারবো, এই দুইটার লব্ধিটাই আসলে এই ডেল ভি। তাহলে ডেল ভি কত আসবে? এটাকে বলতে পারবো ভি অফ এ বি, এ থেকে বিতে গেছে, তাই না? ওই পরিবর্তন, প্রথমটা পরিবর্তন, এ বি না বলি, বা এ থেকে বিতে গেলে যে পরিবর্তন, সেটাই তো আমরা বের করছি। তাহলে দেখো এই দুটো 90 ডিগ্রি কোণে আছে, লব্ধি কত হবে? √/5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। দেখো নতুন অবস্থানেও তাদের মাঝের কোণ 90, তো 90 ডিগ্রি হইলে এমনি করে যোগ করতে হয়, এটা আমরা জেনেছি। তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে যাবো আনসার 5√2 মিটার পার সেকেন্ড, 5√2 মিটার পার সেকেন্ড। তো গেল একটা, 5√2 মিটার পার সেকেন্ড, এইটার ভ্যালু 5√2 মিটার পার সেকেন্ড। এবার কোনটা বের করতে হবে? আমি এটার সঙ্গে কোন বের করলাম? বি এর সঙ্গে, বি এর দিকের সঙ্গে, তাহলে এটা থিটা। ওকে, সো বুঝতেছো, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স যার সঙ্গে কোণ সে নিচে, কোনটা এইটার সঙ্গে যেটার ভ্যালু 5 আর উপরেও 5, তাহলে 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি। তো এখানে তো আসলে 45 ডিগ্রি হবে, এটা দেখে বোঝা যাচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে প্রথমটা শেষ, প্রথমটা শেষ। এ থেকে যদি আমরা বিতে যাই, তাইলে পরিবর্তন আমরা পেয়ে গেছি। এবার দ্বিতীয়টা, যদি এ থেকে আমরা সিতে যাই, যদি আমরা এ থেকে সিতে যাই, এই যে একজন বলছো ভাইয়া ঘুমে চোখে দেখি না, এই অনুভূতিটা অনেক অন্যরকম একটা অনুভূতি, ঘুমে যে চোখে না দেখার অনুভূতিটা, হ্যালোসিনেটেড ফিল হয়, তাই না? হ্যালোসিনেশন ফিল হয়, মনে হয় যেন ঘুমে চোখে কিছু দেখছি না, এরকম একটা অনুভূতি, ঘুমে চোখে কিছু দেখছি না, এরকম একটা অনুভূতি হয়, তাই না? তো এরকম একটা অনুভূতিতে সব কিছু মনে হয় যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমার সামনে ঘটছে, তাই না? হঠাৎ করে মনে হয় পৌঁছে গেছি কোনো একটা জায়গায় যেখানে সব কিছু অদ্ভুত লাগছে, এরকম একটি অনুভূতি। সো আরেকটু চোখটা খোলা রাখো, তাই না? তো এরকম হয়। আমরা যে রাতের বেলা পড়ছি, এখন বাজে কয়টা? 10টা 41, সরি 9টা 41, 10টার মতো বাজে। সো ঢাকা শহর বা স্থানীয় শহরগুলো থেকে একটু দূরে নিভৃতে যে গ্রামীণ অঞ্চলগুলো আছে, আমি ছোট করছি না, ওখানেই প্রশান্তি, ওখানেই আনন্দ। সেই রাত্র 10টা বাজতে বাজতে গ্রামীণ অঞ্চলগুলোতে মানুষের একবার ঘুম হয়েও যায়, 10টা 11টার মধ্যে মানুষদের গ্রাম অঞ্চলে একবার ঘুম হয়েও যায়। সো আমি জানি এরকম জায়গা থেকে অনেকে ক্লাস করো, আমি তোমারে বলি নাই। ফাইন, ওকে, চলে আসছো মায়া, ভেরি গুড, ফাইন। আমি আর কোনোদিন লাইভ ক্লাসে কোনো কমেন্ট করি নাই, প্লিজ স্যার বলেন, লাস্টবার আজ করলাম, রেদওয়ান ভাইয়া কি কোনো ক্লাস নিবে? লাস্টবার আজ করছে, আনসার দিতে হয়, নিবে। লাস্টবার আজ করলাম, রেদওয়ান ভাইয়া কি কোনো ক্লাস নিবে? ভেক্টর শেষ করতে আর কয়টা লেকচার লাগবে? আহা হা, এইটা হচ্ছে তোমার লাস্ট কোশ্চেন। তো আমি ভাবছি কোনো একটা গুরুতর কোশ্চেন করবা যে ভাইয়া আমি মারা যাচ্ছি, আমি এখন 1 গ্লাস পানি খেতে চাই, এরকম কিছু যদি হতো তাহলে ইম্পর্টেন্সটা বুঝতাম। যাই হোক, তুমি একটা ভালো কোশ্চেন করেছো, সেখানে হচ্ছে গিয়ে ভেক্টর শেষ হতে কবে? 12টা ধরছি আমি, 12 13টা। আমি তোমাদেরকে সময়টা যে দিতেছি,
এই যে এই সময়টাতে আমি তোমাদের সঙ্গে আসি, 28 ব্যাচে তুমি 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14 এই ব্যাচগুলোকে জিজ্ঞাসা করো যে নিয়াজ ভাই এত আর্লি কোর্স শুরু কইরা এত সময় দিতেছে, ভাই এত ভালোবাসা দিতেছে 28 ব্যাচের স্টুডেন্টদেরকে, কেন দিতেছে? আমাদের সময় তো ভাইয়া আমাদেরকে এত তাড়াতাড়ি পড়ানো শুরু করে নাই, বহু পরে যায় ভাইয়া কোর্স স্যারে পড়ানো শুরু করছে। তাহলে বুঝতেছো আমি চাচ্ছি তোমাদের সঙ্গে পরিচিত হইতে, সময়টা দিতে, আমার ভালো লাগছে, তাই না? ভালো লাগছে, পরিচিত হচ্ছি। তো এই জন্য এইটা 10টা ক্লাসে শেষ করার 12-13টা ক্লাস আমি নিব ঠান্ডা মাথায়, আস্তে আস্তে পড়াচ্ছি, ভালো লাগছে তাই তো। গেল একটা। তো নাম্বার 2, রেদন ভাইয়া ক্লাস নিবে, আমাকে বলছে ক্লাস নিবে, এখন বাকিটা রেদন ভাইয়া বলবে। আমাকে বলছে তোমার রেদন আমাকে বলছে যে হ্যাঁ ভাইয়া আমি নিব, একটা চ্যাপ্টারও তোমাদেরকে গুছায় সুন্দর করে পড়াবে, সেটা আমাকে রেদন জানিয়েছে, তো আমি ওটা জানাইলাম, বাকিটা রেদনই বলতে পারবে। ঠিক আছে, ওকে। ভাইয়া আপনি যখন একাদশ শ্রেণীতে পড়তেন তখন আপনি কি রাত জাগতেন? রাত জাগতাম, হ্যাঁ জাগতাম, সারা জীবনই আমি রাত জাগতাম, নকটার্নাল, তাই না? নিশাচর প্রাণী, রাতের বেলা জেগে থাকি। তো হ্যাঁ রাত জাগতাম, কিন্তু ইন্টারমিডিয়েট লাইফে একাদশ শ্রেণীতে রাত অত বেশি জাগতে পারতাম না, যেটা আমি 9-10-এও জাগতাম। কারণ একাদশ শ্রেণীতে যখন উঠছি, 9-10-এ এলে আমি, আমার একটা ব্যাড হ্যাবিট বলবো না, জানি না কি এটা, আমি সারা রাত পড়তাম। সন্ধ্যার থেকে একটু ঘুমায় উঠে সারা রাতেই পড়তাম। এই 10-এ এইচএসসির আগে, এসএসসির আগে পড়তাম, সারা রাত পড়ার আমার একটা ব্যাড হ্যাবিট আছে। আমি সবসময় আমি সারা রাত পড়ার একটা অভ্যাস রাখি। রাতের বেলা ডিস্ট্রাকশন কম, তো কোনো ঝামেলা নাই। মানে রাতের বেলা আমি চাইলেই মন চাবে না, কোনো বন্ধু এসে ডাক দিবে না, দোস্ত একটু নিজের নাম চা খাই, সম্ভব না, রাইতে সবাই বাসায়। রাতের বেলা আমার ইচ্ছা হলেই মনে হবে না যাই একটু ঘুরে আসি, হাইটে আসি। রাতের বেলা বাসায় সবাই ঘুমাবে, কারোর সঙ্গে যে একটু আড্ডা দিব তারও কোনো ওয়ে নাই। আর এক থাকে হচ্ছে মোবাইল ডিস্ট্রাকশন, এর ফোন দিয়ে রাতের বেলা কথা বলা, তাই না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। ওই ব্যাড হ্যাবিট আমার ছিল না, ইন্টারমিডিয়েট লাইফে ওইগুলি ছিল না। মানে ফোন আমার ইউজ করার অভ্যাসও ছিল না ফোন ইন্টার লাইফে, এটা দ্যাটস দ্য ট্রুথ। বেশি দরকার হলে কম্পিউটার, ল্যাপটপ, বাট ফোন টোন ভালো লাগতো না। এটা বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, যাই হোক, সময় নষ্ট হইতো না, তবে রাত জাগার অভ্যাস ছিল। কিন্তু একাদশ শ্রেণীতে যেটা প্রবলেম হইতো, একটা বড় প্রবলেম ছিল। প্রবলেম কি ছিল জানো? প্রবলেম ছিল এটা যে কলেজে এত প্রেশার থাকতো, সকাল 8টার সময় কলেজ শুরু হইতো, 7টায় উঠে দৌড়ানো লাগতো, যাইতাম, সারাদিন হচ্ছে ক্লাস চলতো, ক্লাসগুলো খুব ইন্টেন্সিভ ক্লাস করতে হইতো, এবং এরপর ল্যাব ট্যাব অনেক কিছু করতে হইতো। করে যখন বাসায় আসতাম অনেক পড়ার প্রেশার থাকতো, অনেক টায়ার্ড থাকতাম। তো বাসায় আসা মাত্রই আমার ঘুম আসতো। তো তখন অনেক কষ্টে চোখ খোলা রেখে পড়তাম, পরের দিনের পড়াগুলো রেডি করতাম। নর্থডাম কলেজে এসে গাফিলতি করলে ও শেষ। তো অনেক সিরিয়াসলি পড়াগুলো রেডি করতাম। তো তখন না ঘুমানোর নিজেরই একটা তাগিদ থাকতো যে কখন আমি ঘুমাবো, মানে শরীর চাইতো ঘুম। তো ঘুমায় যেতাম, 2টা-3টার মধ্যে ঘুমায় যেতাম। যেদিনকে উইকেন্ড, কালকে সকালে আর কোনো ক্লাস নাই, 2 দিন বন্ধ, ওই দিনকে বাসায় ফিরে মনে হতো আজকে চান রাত্রি লাগছে, আজকে তো আমি বাসায় যাই ঘুম দিব, আজকে তো আর আমি উঠবো না, কালকে সকালেও আমি উঠবো না, আমি ঘুমাবো। এরকম একটা অনুভূতি তখন আসলে আমার কাজ করতো। সো ওই মুহূর্তগুলো একাদশ শ্রেণীতে আমার ঘুমের দরকার ছিল, এমন না যে বেশি ঘুমাই আর রাত্রে জাগি, কি রাত্রে জাগবো, ঘুম শরীরের দরকার ছিল। পরিশ্রম করলে ঘুম না আল্লাহর একটা রহমত, এটা না সবার আসে না, এইটা আসে যারা পরিশ্রম করে তাদের। সো ওই সময়টা আমার খুব ভালো লাগতো, যে আমি না চাইতেই আমার চোখে ঘুম চলে আসতো। ইটস আ গুড ফিলিং। যাই হোক, এবার এখানে আসো। তো লাইফে যখন তোমার ঘুম আসবে পরিশ্রম করার পরে, তখন তুমি মনে করবো এটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আসছে। তো এবার দেখো, তো এই যে এবার এ থেকে যাবে কোথায়, সিতে। তাহলে দেখো এতে তো এখানে আছে, যখন সিতে আসবে তখন ভেক্টরটা এদিকে চলে যাবে, এই যে এইদিকে দেখো, এই যে সিতে ঘুরে যখন সিতে আসবে, খেয়াল করো, এইটা ঘুরে এখান থেকে যখন সিতে আসবে তখন এই ভেক্টরটা এই দিকে হয়ে যাবে। এবং এই যে ভেক্টরটা আছে এটা হচ্ছে সি বিন্দুর বেগ, এইটার মানও থাকবে 5 মিটার পার সেকেন্ড, বাট এইটার দিক এই দিকে। তাহলে এ হচ্ছে এই দিকে, সি হচ্ছে এই দিকে। তাহলে এ থেকে সিতে গেলে বেগের পরিবর্তন। তাহলে আমরা এবার যে পরিবর্তন বের করব ডেল ভি, সেটা হবে এ থেকে সিতে গেছে, মানে এখনের বেগ হচ্ছে ভিসি, আর আগের বেগ ছিল এ হতে আসছে, মানে এ কে ঘুরাইয়া সি এর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে এটা যদি সি ভেক্টর হয় প্লাস এটা হচ্ছে এ ভেক্টর, এ কে ঘুরাইয়া সি এর সঙ্গে যোগ করতে হবে, এ কে ঘুরাইয়া সি এর সঙ্গে যোগ করতে হবে।
এ কে ঘুরায় সি এর সঙ্গে যোগ করতে হবে, এ কে ঘুরায় সি এর সঙ্গে যোগ করতে হবে। দেখো এ কে ঘুরায় সি এর সঙ্গে যোগ করব, তাহলে আগে এদের দুইটাকে এক জায়গায় আনতে হবে। তাহলে খেয়াল করো সি আছে এই দিকে, এই দিক বরাবর, তাহলে সি ভেক্টরকে আমি এখানে রিপ্রেজেন্ট করি। দেখো এই যে সি এই দিকে আছে, এই যে সি, এই যে সি আছে এই দিকে, দেখতেছো এটা হচ্ছে ভিসি যেটা হচ্ছে 5 এই দিকে আছে। আর এ কোন দিকে আছে? এ তো দেখো এইদিকে আছে ভিএ, এইটারে এদিকে নিয়ে আসলাম, এই যে ভিএ, এটা সোজা দেখো এই যে হয়ে গেছে, এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিএ, এটাও 5, এটাও 5। তো দেখো এই দুটা হয়েছে। এখন আমার কাকে উল্টাইতে হবে? দেখতে পাচ্ছি এই ভিএ কে উল্টাবো, এইটাকে উল্টো করব, তারপরে যোগ করব, এটাকে উল্টো করে তারপরে যোগ করে দিব। তো এই এ কে উল্টাই দিব, তাহলে একে যদি উল্টাই ঘটনা কি ঘটবে? দেখো ভিসি তো এদিকে আসেই, ভিসি তো এদিকে আসেই, এইদিকে তো ভিসি আসেই, যার ভ্যালু 5। এ কে উল্টাইলে ও তো ওর দিকেই চলে আসবে, দেখো এই দিকেই চলে আসবে, দুইটা ভেক্টরে একই দিকে চলে গেল। এটা কালারটা একটু চেঞ্জ করে লিখলাম, গ্রিন দিয়ে লিখলাম, এটার উপরে এসে পড়ছে। তাহলে এইটা হচ্ছে গিয়া ভি অফ এ, যার ভ্যালু 5ই রাখবো, খালি অপোজিট ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এবার যোগ করা সোজা, দেখো এই দুটো একই দিকে চলে আসছে, উল্টাই দিয়ে তো যোগ করবো না ভিসি এর সঙ্গে, একই দিকে মানে কি, এদের মাঝের কোণ শূন্য, মাঝের কোণ শূন্য হলে তো দুটোকে ডিরেক্টলি যোগ করা যায়। তার মানে এইখানে আমরা একবারে আনসার পেয়ে গেছি। উল্টায় যোগ করলে দেখো এইদিকে 5 আর ঘুরানোর পরে ও 5, মাঝের কোণ 0 হইলে কি হয়? কোণ 0 হইলে যোগ করা সোজা, দুটোকে যোগ করে দিতে হয়, 5 + 5 মানে 10 মিটার পার সেকেন্ড। আর এই লব্ধির দিক কোন দিকে হবে? উল্টানোর পরে তো এই দিকেই আসছে, যোগ করলে ফলাফলও এই দিকেই আসবে, এই দিক বরাবরই আসবে, মানে দিকটা হবে ভিসি এর দিকে, দিক হবে, দিক হবে, দিক হবে ভিসি এর দিকে, ভিসি এর দিকে। নিশ্চয়ই বুঝতে পারতেছো, উল্টায় দিয়ে যোগ করছি, ভিসি এর দিকে দুইটা এসে পড়ছে, ভিসি এর ভ্যালু, তাহলে আমরা বুঝতেছি এটা ভ্যালু 5, এটা ভ্যালু 5, যোগ করলে 10 হবে, মাঝের কোণ 0 দেখাইছে এই কেস। এবং ফলাফলও দুইটা একই দিকে থাকলে যোগফল ওই দিকেই হয়। আর এইদিকে আগের থেকেই ভিসি ছিল, তাহলে ভিসি এর দিকে বা সি এর দিকেই। তো এখানে পরিবর্তনের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আই থিঙ্ক সবাই এটা বুঝছো, তাই না? ভেক্টর বিহেভিয়ার কিন্তু এই অঙ্কটা বেশ সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে। পড়ালেখা যখন শুরু হবে, যখন তোমরা বড় হবে, তোমরা যখন কলেজে উঠবে, মানে আর 2 মাস পরে কলেজে উঠবে, তখন তোমরা সবাই সিরিয়াস হবে ভেক্টর নিয়ে। তো ভেক্টর নিয়ে সিরিয়াস হয়ে তুমি ক্লাস করবা, তোমার কলেজের টিচার তোমাকে অনেক ক্লাস করাবেন, আমি আশা করছি অনেক ভালো টিচার আছেন অনেক জায়গায়, তারা হয়তো ভালো ক্লাস করবেন গুটি কয়েক। আর মেজরিটি তুমি ক্লাস দেখে তুমি বুঝবা যে আসলে এই মুহূর্তে ক্লাসগুলোতে আমি ফ্রিতে তোমাদের যেটা পড়াচ্ছি সেটা আসলে কতখানি তোমার জন্য বেনিফিশিয়াল হতে পারে। ওকে, সো এখন তোমরা যে মনোযোগ দিয়ে যারা ক্লাস করো তাদেরকে আমি সাধুবাদ জানাই। নোট জমা দিবা, সেলিব্রেট ইট, পড়ালেখাটার ভিতরে ঢুকে যাও, এখনই ভালোবাসতে শুরু করে দাও পড়ালেখা, দেখবা তোমার খুব ভালো লাগবে, তোমার খুব সুন্দর অনুভূতি তৈরি হবে। মারবো কিন্তু টম জাইন, তাই না? এই ধরনের কোশ্চেনগুলো ডিরেক্টলি করতে হয় না, তুমি জানো না? এই ধরনের কোশ্চেনগুলো ডিরেক্টলি করতে হয় না, তাই না? এই পোলাবানগুলো কী টাইপের কোশ্চেনগুলো আমাকে ডিরেক্টলি করা শুরু করছে, তাই না? স্যাররা জিজ্ঞাসা করতো, স্যার আপনি কি বিয়ে করছেন? আগের দিন বলতো, চাচা আপনি কি বিয়ে করছেন? এই কোশ্চেনগুলো যে ডিরেক্টলি আমাকে করো, সেটার আনসার তুমি অনেক বাচ্চা, আমি তোমাদেরকে আসলে এইভাবে করে এইগুলো আনসার দিতে একটু আনইজি ফিল করি, আদারওয়াইজ তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। ঠিক আছে, ফাইন, সো দ্যাটস ইট। তো আমরা আজকে ক্লাস আর লম্বা করবো না, হ্যাঁ, আজকে ক্লাস আমরা আর লম্বা করবো না, আমরা ভেক্টরের 6 নাম্বার ক্লাস করতেছি। আমরা ভেক্টর যোগের একটা ওয়ে দেখছি, এবং ভেক্টর বিয়োগ কেমনে করে শিখছি, এবং ভেক্টর বিয়োগ করে দেখছি, এবং আমরা ভেক্টর বিয়োগের একটা সুন্দরতম অঙ্ক দেখছি। পরবর্তী 7 নাম্বার ক্লাসে আমরা আপেক্ষিক বেগ পড়বো। ভাইয়া এটা কেউ মিস করবা না, 7 নাম্বার ক্লাস মিস করার সুযোগই নেই, সবাই যেন ক্লাসে থাকি, সবাই যেন ক্লাসে থাকি, এটা মিস করার কোনো সুযোগই নেই। দেখা হবে 7 নাম্বার লেকচারে। সোফার টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই।